তো আজকে হচ্ছে 28শে মে 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 26তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এর চতুর্থ ক্লাস। অর্থাৎ গত ক্লাস হয়েছিল 23শে মে, বৃহস্পতিবারে। ওই দিন ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের তৃতীয় ক্লাস এবং আজকে হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের চতুর্থ ক্লাস। এবং আজকে আমরা অ্যাকচুয়ালি গতদিন যে আপনাদের যে নোট দিয়েছিলাম সেটা তো আমরা শেষ করতে পারিনি। তো সেই আমাদের সাজেশনের 3 নাম্বার প্রশ্নটা আজকে আমরা আবার আলোচনা করতে যাচ্ছি। তো সাজেশনের 3 নাম্বার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে কোন কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় বা কোন কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না। তারপরে ছিল যে কি কি কারণে একটা চুক্তি আইনসঙ্গত বা বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও কখন এটা আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারে, অথবা বাদী তার যে যাবতীয় যে দায় দায়িত্ব আছে মামলা প্রমাণের জন্য সব কিছু বাদী প্রমাণ করার পরেও আদালত বাদীর পক্ষে কখন ডিক্রি না দিতে পারে, অথবা jurisdiction of a court to pass a decree for a specific performance of contract is discretionary। মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তো এটা ছিল আমরা গতদিন মোটামুটি আলোচনা শুরু করেছিলাম, এবং যেখানে আমরা আলোচনা করেছিলাম প্রথমে ভূমিকায় যে একটা চুক্তি যদি দুই পক্ষের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে যদি একটা চুক্তি হয় এবং পরবর্তীতে যদি কোনো পক্ষ চুক্তির শর্তাবলী সে পালন করতে অস্বীকৃতি জানায়, তাহলে যে পক্ষ সংক্ষুব্ধ হয়েছে তার আবেদনের আহ, সে আহ, যে সংক্ষুব্ধ হয়েছে আর কি, তো তার কাছে বেশ কয়েকটা প্রতিকার আছে। সে যে শুধু কার্য সম্পাদনের মামলা করবে বিষয়টা তা না। সে ইচ্ছা করলে আমরা এই যে যে আমরা যে উত্তরের ক নাম্বার স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, সে ইচ্ছা করলে চুক্তি রোধের মামলা করতে পারে, সে ইচ্ছা করলে ক্ষতিপূরণের মামলা করতে পারে, সে ইচ্ছা করলে নিষেধাজ্ঞার মামলা করতে পারে, সে ইচ্ছা করলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে পারে। তো এই এক একটা মামলার রেজাল্ট কিন্তু এক এক রকম। অর্থাৎ যদি কেউ চায় যে আহ, উদাহরণস্বরূপ বলা যেতে পারে এরকম যে একজন ব্যক্তি একটা বাড়ি বিক্রি করতে চেয়েছে, স্থাবর সম্পত্তি, আর আর একজন বাড়িটা ক্রয় করতে চাইছে, তাদের মধ্যে একটা বায়না চুক্তি হয়েছে। বায়না চুক্তি হওয়ার পরে যখন যে বিক্রি করতে চেয়েছিল সে এখন বলতেছে 2 মাস পরে গিয়ে যে না, আমি আপনার কাছে এই বাড়িটা আর বিক্রি করব না, তাহলে উনি চুক্তির শর্তাবলী ভঙ্গ করেছে। আর আমরা জানি চুক্তির শর্তাবলী যদি ভঙ্গ করে তাহলে যে সংক্ষুব্ধ অর্থাৎ যিনি ক্রেতা ছিলেন, কিনতে চেয়েছিলেন, তার এখানে বেশ কয়েকটা প্রতিকার আছে। সে যে ইচ্ছা করলে চুক্তি রদের মামলা করতে পারে। চুক্তি রদের মামলা যে ফলাফল তার মাধ্যমে হলো সে যে ক্রেতা, সে সে যদি চুক্তি রদের মামলা করে তার মানে হচ্ছে এই যে সে বিক্রেতার সাথে আর কোনো চুক্তি রাখতে চাচ্ছে না। চুক্তি রদ মানে হলো তার সাথে কোনো চুক্তি থাকবে না, চুক্তি যা করা হয়েছিল সেটা বাতিল করা হোক, এলো চুক্তি রদ। সে যদি এটা না করে সে ক্ষতিপূরণের মামলা করতে পারে। ক্ষতিপূরণের মামলার মাধ্যমে সে যে প্রতিকার পেতে পারে যে ঠিক আছে আপনি আমাকে বাড়ি বিক্রি করবেন না, ঠিক আছে, কিন্তু আমার বাড়ি বিক্রি করবেন না, কিন্তু আমার এই যে যে আমার এই ক্রয়ের কথা, আমার কাছে বিক্রির কথা বলে এখন যে বিক্রি করবেন না, তাহলে আমি ক্ষতিপূরণ চাই, যে আমার কাছে কেন আপনি বিক্রি করতে চাইলেন, এখন আমার এত টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তাহলে চুক্তি রদের মামলাও করতে পারে, ক্ষতিপূরণের মামলাও করতে পারে। নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা করতে পারে। নিষেধাজ্ঞার মাধ্যমে মামলার সে যেটা প্রার্থনা করতে পারে যে আমার কাছে বিক্রি করেন আর না করেন, অন্য কারো কাছে যাতে বিক্রি করতে না পারে। তা নিষেধাজ্ঞার আর ক্ষেত্রে যে সলিউশন সেটা হচ্ছে আমি কিনতে পারি আর না পারি, অন্য কেউ যদি কিনতে না পারে। তো চুক্তি রদের একরকম ফলাফল, ক্ষতিপূরণের একরকম ফলাফল, নিষেধাজ্ঞার একরকম ফলাফল। আর এই উপরের এগুলা ছাড়াও সে যদি চায়, মানে কোনোটাই সে চাচ্ছে যে যে ক্রেতা সে চাচ্ছে যে না, দুনিয়ার আমি আর কিছু চাই না, আমি শুধু ওই জমিই কিনতে চাই, আমি ক্ষতিপূরণও চাই না, আমি নিষেধাজ্ঞাও চাই না, আমি চুক্তি রদও চাই না, আমার কাছে বিক্রি করতেছে, এখন কেন বিক্রি করবে না, সে বিক্রি করতে বাধ্য। এরকম যদি আমি তাকে দিয়ে ওই জমিটা বিক্রি করাইতেই চাই, বিক্রেতাকে দিয়ে, তাহলে আমার মামলা করতে হবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার না, সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে মোট 8টা, তার ভিতরে একটা হচ্ছে কি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে বলে? অর্থাৎ চুক্তিতে যে কথা থাকে, চুক্তির কোনো পক্ষ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে ওই কাজ করতে অর্থাৎ চুক্তির শর্তাবলী পালন করতে বাধ্য করার যে আদেশ দেয় সেটারই কি বলে? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আচ্ছা,
তো কতদিন আমরা এটা মোটামুটি আলোচনা করেছিলাম। সালাউদ্দিন বুলবুল ভাই পান নাই কপি? কতদিন এক্সট্রা ছিল নাকি তানভীর? কারে কারে? আচ্ছা না, তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম সেখানে একটু চলে আসি। যে আমরা মোটামুটি আলোচনা করলাম যে একটা চুক্তি যদি দুই পক্ষের মধ্যে কোনো শর্ত থাকে এবং চুক্তির শর্তাবলী যদি কেউ ভঙ্গ করে, এবং তাহলে অপর পক্ষের মামলার প্রেক্ষিতে যদি আদালত ওই চুক্তি ভঙ্গকারী পক্ষকে চুক্তির শর্তাবলী পালন করতে বাধ্য করে, তাহলে সেটাকে বলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আচ্ছা, তাহলে আমরা গতদিন পড়েছিলাম যে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ, মানে একটা চুক্তি কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়। চারটা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, চারটা ছিল। আমরা আলোচনা করেছিলাম গতদিন যে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে একটি ট্রাস্টের অন্তর্ভুক্ত হলে, এবং আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে পারে। ট্রাস্টের অন্তর্ভুক্ত আসলে কাকে বলে? ট্রাস্ট হচ্ছে যে যখন কাউকে কোনো একটা নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ আপনি দেখা গেল একটা সম্পূর্ণ সম্পত্তি আপনি একটা ট্রাস্ট গঠন করে দিয়ে গেলেন যে সম্পত্তি দেখাশোনা করবে, তাকে বলে ট্রাস্টি। তো ট্রাস্টি, তাকে আপনি একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে গেছেন যে আপনি এই কাজ করবেন, এই কাজ করবেন না। তো পরবর্তীতে সে যদি ট্রাস্টি হিসেবে কোনো কাজ করতে না চায়, তাহলে আপনি তাকে বাধ্য করতে পারেন। কারণ যদি কোনো কাজ ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়, তাহলে আদালত সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে। আর এটা হচ্ছে যে আর একভাবে বলা যায়, যদি আমরা উদাহরণটা দেখি, গতদিন যদিও উদাহরণ করছিলাম যে এক্স ওয়ের নিকট কিছু মালামাল, কিছু মাল বিশ্বাসপূর্বক গচ্ছিত রাখে, এক্স রাখছে ওয়ের কাছে, ওয়াই এই মাল অন্যের নিকট বিক্রয় করে দেয়। এক্স তো বিশ্বাস করে রাখছিল ওয়ের কাছে, ওয়াই আবার বিক্রি করে দিছে আর একজনের কাছে। এক্ষেত্রে উক্ত মাল এক্স কে ফেরত প্রদানের জন্য ওয়াই কে নির্দেশ দিতে পারে না, কারণ এটি একটি, এই কাজ কিসের অন্তর্ভুক্ত? ট্রাস্টের অন্তর্ভুক্ত বা জিম্মার অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বর যে কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে আরাফাত সাহেব নোট পাইছেন? পাইছেন? গতদিনটা পাইছেন? আচ্ছা, 2 নম্বর যেটা ছিল দেখেন, 2 নম্বর ছিল যে চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে, চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ড না থাকলে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আপনার যে কাজটা আপনার সাথে চুক্তি করেছিল, কিন্তু সেই কাজটা এখন আর সে করতে চাচ্ছে না, এখন ওই কাজ না করতে চাওয়ার কারণে যে ক্ষতি হচ্ছে তার অ্যাকচুয়ালি এই ক্ষতি নির্ণয়ের কোনো জিনিস, কোনো মানদণ্ড নাই। মানে অ্যাকচুয়ালি যদি এইভাবে চিন্তা করেন যে একজন, কতদিন উদাহরণে বলেছিলাম যে জয়নুল আবেদিন একটা ছবি, জয়নুল আবেদিন যে ছবি আঁকবে, এই ছবির কয়টা, যে কোনো ছবির একটা, একটাই তো আছে নাকি ভাই? এক, যদি হাতে কেউ আঁকে এক জিনিস কিন্তু দুইবার আঁকা যায় না। হয়তোবা একরকম হতে পারে, কিন্তু পুরোপুরি একরকম হওয়া কিন্তু সম্ভব না। এখন জয়নুল আবেদিনের এক খণ্ড ছবি, একটা ছবি ধরেন একজন বিক্রি করতে চাইছে, বিক্রি করতে চাওয়ার পরে পরে আর সে এসে বললো যে না ভাই, আমি আর আপনার কাছে বিক্রি করবো না। এখন যে ক্রয় করতে চাইলো, সে তো, তার এখন যে ক্ষতি হয়েছে, সে হাজার কোটি টাকা দিয়েও তো ওই ছবি আর পাবে না, অর্থাৎ ভালো পাবে বা খারাপ পাবে, ওই ছবি আর পাওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রেও যে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, বাদী যদি দেখাইতে পারে যে ওনার এই যে দেখেন আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, সো আমার তাকে এই ছবিটা বিক্রি করতে বাধ্য করা হোক, তাহলে আদালত তাকে বাধ্য করতে পারে। এই যে দেখেন, বি একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একটি দুষ্প্রাপ্য কারুকার্য খচিত চীনা মাটির পাত্র বিক্রয় করতে সম্মত হয়। এ জায়গায় দুষ্প্রাপ্য শব্দটা গোল্ডেন, দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য মানে কি? আর ওই যে মৃত চিত্রকরের একটি চিত্র, যদিও মৃত চিত্রকরের চিত্রের আগে দুষ্প্রাপ্য নাই, কিন্তু চিত্র মনে করবেন যে ওটাও এক ধরনের কি, দুষ্প্রাপ্য। এবং এ তা ক্রয় করতে সম্মত হয়, এ তা কিনতে চাইছে, এ বি কে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে পারে, কারণ কার্য সম্পাদন না করলে প্রকৃতপক্ষে যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো কি নাই, কোনো মানদণ্ড নাই। আমরা চলে আসি 3 নম্বরে। দেখেন 3 নম্বরে এখানে বললো যে
যখন চুক্তিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। আন্ডারলাইন করবেন, এটা করা হয়েছে কতদিন, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না, তখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে পারে। এরকম হতে পারে যে যে কাজটা করতে চাচ্ছে না, এখন সে যদি ওই কাজটা না করে, তাহলে আপনারা যদি যতই অর্থ দেখ না কেন, এই অর্থ দ্বারা আপনার ক্ষতিপূরণ নির্ণয় মানে ক্ষতিপূরণ হবে না। ওই যে সাধারণত একটা উদাহরণ দিয়েছিলাম যে এ একটি বাড়ি বি এর নিকট বিক্রয় করার জন্য চুক্তি হয়। বাড়ি একটা কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। পরে ওই বাড়ি এ বিক্রয় করতে অস্বীকার করতে, যে বিক্রি করবে সে কি করছে? অস্বীকার করছে। এক্ষেত্রে আদালত বাড়িটি বিক্রয় করার জন্য একে নির্দেশ দিতে পারে। এ বলতে পারে যে তুমি এই বাড়ি অবশ্যই বিক্রি করবা, কারণ তুমি যদি বাড়ি বিক্রয় না করো, বাড়ি বিক্রির বদলে যদি তার 1000 কোটি টাকা ক্ষতিপূরণও দাও, তার কিন্তু ওই টাকাতে তার কিন্তু ক্ষতিপূরণ হবে না। কারণ একটা জিনিস এভাবে, এক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। কারণ অনেক ক্ষেত্রে আছে, আমি একটু বলে নিচ্ছিলাম যে স্থাবর সম্পত্তি কখনো অর্থ দ্বারা ক্ষতিপূরণ নির্ণয় করা যায় না বা অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যায় না। সবশেষে যেটা দেখেন, চুক্তিভুক্ত কাজটি সম্পাদন না করলে আন্ডারলাইন করবেন কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকে, তখন আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে পারে। অনেক সময় এমন হয় যে কোনো যে চুক্তি ভঙ্গ করছে, আবার আপনি যদি মামলা করেন, কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ারই সম্ভাবনা নাই। সে বাড়ি বিক্রি করতে চাইছিল, এখন বলতেছে না আমি বাড়ি বিক্রি করব না, কিন্তু মামলা করে দিলেন তার বিরুদ্ধে চুক্তি প্রবলের। এখন আদালত দেখলো যে তুমি তাহলে বাড়ি যেহেতু বিক্রি করবে না, তাহলে ক্ষতিপূরণ দাও। যে ক্ষতিপূরণ দেওয়ারও তার কোনো কি নাই। আমি বলি কেমনে বুঝবো? কারণ যদি সে কি হয়, দেউলিয়া হয়। দেখা গেলো যে বিবাদী সে যদি কি হয়, দেউলিয়া হয়, তাই দেউলিয়া হলে তো তার ক্ষতিপূরণ দেওয়ারও কোনো সম্ভাবনা নাই। তাহলে সেই ক্ষেত্রে আদালত বলতে পারে যে ঠিক আছে, তুমি যেহেতু ক্ষতিপূরণ দিতে পারবা না, তাহলে তুমি কি করো, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করো। মানে তোমার নাই কিছু, তুমি আবার রাগ দেখাও আর চুক্তি করবা না। বুঝেন কি না? যে যে ক্ষতিপূরণও দিতে পারবা না, আবার চুক্তিও পূরণ করতে পারবা না, তাহলে কেমনে হবে? আচ্ছা, তাহলে এছাড়া দেখেন, এছাড়া 12 ধারায় ব্যাখ্যায় বলা হয়েছে যে ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে আদালত ধরে নেবেন যে, আন্ডারলাইন করতে বলছিলাম, স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। তবে অস্থাবর সম্পত্তি আন্ডারলাইন করতে বলছিলাম, দুষ্প্রাপ্য না হলে হস্তান্তরের চুক্তিভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত বলে বিবেচিত হবে। তাহলে নর্মালি একটা জিনিস খেয়াল করেন যে আপনি 12 ধারা মামলা করলে আপনার ডিগ্রি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি এই চুক্তিভুক্ত সম্পত্তিটা কি যদি হয়, স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি হইলেও বেড়ে যায়, তবে সে অস্থাবর সম্পত্তিটা কি হইতে হবে? দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য। আপনাদের সামনে যে পানির বোতল, এটা কি দুষ্প্রাপ্য? না। এটা যদি এরকম হতো যে মুঘল আমলের পাথরের একটা পানি খাওয়ার পাত্র, তাহলে আবার এটা কি হয়ে যেত? দুষ্প্রাপ্য। আচ্ছা, ওই যে যে আপনাদের এই যে আমার কদরুজ্জামান সাহেবের কাছে যে কলম, এটা কিন্তু দুষ্প্রাপ্য না। এটা যদি এত যে 50 বছর আগের একটা কলম এখনো লেখা যাচ্ছে, তাহলে হয়ে যেত কি? দুষ্প্রাপ্য। আচ্ছা। হ্যাঁ বলেন। কোন ধরনের? লিখিত অলিখিত উভয় কেন? লিখিত চুক্তিও অলিখিত চুক্তিও, এখন কি প্রশ্ন জান? হ্যাঁ, কোথায় দেখছেন এই প্রশ্ন? হ্যাঁ, তা সে জায়গায় উত্তর নাই। বললাম যে সে জায়গায় উত্তর নাই। আচ্ছা, আপনি আমরা কি এই জায়গা কোনো জায়গায় পড়ছি যে মৌখিক বা লিখিত কোনো কিছুর আলাদা তো কিছু বলি নাই। তো যে কোনো চুক্তি হতে পারে, সেটা মৌখিক হতে পারে, সেটা কি লিখিত হতে পারে। তবে কথা আছে, যদি কোনো নির্দিষ্ট বিষয়ে ভবিষ্যতে কোনো আইন প্রণয়ন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা প্রাধান্য পাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা কোরবানি একটু পারে বিক্রয় চুক্তি যদি হয়, 12 ধারা যদি বিক্রয় চুক্তি হয়, তাহলে বিক্রয় চুক্তিটা 21-এর ক ধারায় বলছে অবশ্যই নিবন্ধিত হতে হবে, লিখিত হইতে হবে। কিন্তু 12 ধারা অনুযায়ী বিক্রয় চুক্তি ছাড়া যদি আপনার দান চুক্তি বা ওই যে আপনার বন্ধক চুক্তি, অন্য কোনো চুক্তি যদি হয়, তাহলে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথাও বলে নাই যে ওটা নিবন্ধিত হইতে হবে, লিখিত হইতে হবে। ওটা কি মৌখিক হতে পারে। তার মানে আপনার মনে রাখতে হবে যে 12 ধারার চুক্তি লিখিত হইতে পারে, 12 ধারার চুক্তি কি, তবে লিখিত
হওয়া বাধ্যতামূলক কোন ক্ষেত্রে? যদি আইন দ্বারা ভবিষ্যতে বিধান করা হয়। যেরকম বিক্রয় চুক্তির ক্ষেত্রে বিধান করছে 2004 সালে, 2004 সালে যা কার্যকর হয়েছে 1/7/2005, যে বিক্রয় চুক্তি অবশ্যই কি হইতে হবে, নিবন্ধিত হইতে হবে এবং কি লিখিত হইতে হবে। তার মানে 2005-এর আগেও বিক্রয় চুক্তি মৌখিক হলেও কোনো সমস্যা ছিল না। বুঝেন কিনা কি তানভীর সাহেব? আচ্ছা, আমরা চলে আসি, দেখেন, আন্ডারলাইন করবেন, সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় এমন চুক্তি সমূহ। যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না তা সুনির্দিষ্ট প্রতীক আইনের 21 ধারায় উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতীক আইনের 21 ধারায় আন্ডারলাইন করেন 8টি ক্ষেত্রে আন্ডারলাইন করেন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। তাহলে 21 ধারায় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না কয়টা ক্ষেত্রে? বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? কত ধারায়? আর বলবৎযোগ্য নয় বা অবলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে, তাই। তো আমরা 1 নম্বরটা দেখি, দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। আন্ডারলাইন করেন, আর্থিক ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত হয়। আর্থিক ক্ষতিপূরণ, আপনি একটা 100 পিস ব্রয়লার মুরগি বিক্রি করতে চাইছেন, পরে বললেন যে না ভাই, আমার আপনার এই ব্রয়লার মুরগি আমি বিক্রি করতে পারতেছি না। এখন সে যে মামলা করছে যে আমি ব্রয়লার মুরগি কেন দিবে না চাই, তখন আদালত বলতে পারে, যে আদালত বলবে যে এই ব্রয়লার মুরগি তো তুমি আরেকজনের কাছ থেকেও নিতে পারো, এটা তো দুষ্প্রাপ্য প্রকৃতির না। আর এই জায়গা সে 100 পিস ব্রয়লার মুরগি না দিয়ে, সে যদি 100 পিস ব্রয়লার মুরগির জায়গা কি দিয়ে দেয়, আর টাকা দিয়ে দেয়, সাথে কিছু ক্ষতিপূরণও দিয়ে দিল, তাহলে এটা তো অর্থ দ্বারা কি ক্ষতিপূরণ করা যায়। তো এই জায়গা কিন্তু আদালত কার্য সম্পাদনের কি দিবে না, ডিগ্রি দিবে না। যদি আপনি মামলা করলেন বিক্রি করার জন্য, সে আইসা লিখিত জবাব লিখবে যে "ইওর অনার, আমি বিক্রি করতেছিলাম ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি আমার দোকান ছাড়াও অন্যান্য অনেক দোকানেও কি পাওয়া যায়, তো এটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। বুঝেন কিনা? আচ্ছা, পরেরটা দেখেন, আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। আন্ডারলাইন করেন, সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি এমন চুক্তি। আন্ডারলাইন করবেন, যে চুক্তির সম্পাদন পক্ষসমূহের, আন্ডারলাইন করেন, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে বা ইচ্ছার উপর নির্ভর করে। ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে বা কি ইচ্ছার উপরে নির্ভর করে। ধরেন, অনেক চুক্তি হতে পারে এমন যে খুবই সূক্ষ্ম প্রকৃতির, বা একটা চুক্তিতে অনেক বিবরণ আছে। কিরকম হতে পারে? যে আপনি একজনকে বললেন যে আপনি চুক্তি করলেন এক লেখকের সাথে, বললেন যে বছরে আপনি আমার জন্য 3টে করে বই লিখবেন, এরকম 10 বছর আমার নিয়ে কি লিখবেন, বই লিখবেন। আমি যে 3টে বিষয় বলবো সেই 3টে বিষয় আপনার বই লিখতে হবে, বিনিময়ে 10 বছরে আপনি এত টাকা পাবেন। বুঝেন কিনা? তাহলে 10 বছরে 3টা বই লেখা মানে প্রতি বছরে 3টা করে বই লেখা। তা বই লেখা এগুলো আপনার সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টিগত যুক্তি। 2 বছর পরে সে বললো যে না, আমি আর বই লিখতে পারবো না, সে গিয়ে মামলা করে দিল। যে যে চুক্তি করছিল সে বললো যে কেন বই লিখবে না, তখন সে বিবাদী এসে বলবে ইওর অনার, এই চুক্তি হচ্ছে কি সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টিযুক্ত একটা কি চুক্তি, তো এটা দরকার হলে আমি ক্ষতিপূরণ দিচ্ছি, বাট এটা কার্য সম্পাদন করা যাবে না। বাদী দেখানোর চেষ্টা করবে 12 ধারা, 4টের একটা। আর বিবাদী দেখানোর চেষ্টা করবে কোনটা, 21 ধারা। বাদীর আছে 12 ধারা, বিবাদীর আছে কত ধারা, 21 ধারা। অনেকে আপনারা কনফিউজ হয়ে যান, আপনারা পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন দিই যে মামলা করে কি 12 ধারা না 21 ধারায়, মামলাটা হবে কত ধারায়? নর্মালি কিন্তু 21 ধারায় কোনো মামলা হয় না, মামলা হয় কত ধারায়, 12 ধারা। বাদী দেখাবে 12 ধারা, 4টে গ্রাউন্ড। আর বিবাদী দেখাবে, বিবাদীর আছে কত ধারা, 21 ধারা। সে তার আছে 8টা। সে কোনোভাবে দেখাইতে হবে যে আমার মামলাটা এই 8টার যে কোনো একটাই পরে, তো যে কারণে আমি আমার কার্য সম্পাদনে ডিগ্রি দেওয়া আদালতের মানে কোনো ভালো সিদ্ধান্ত হবে না। আচ্ছা, তারপরে দেখেন, পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে। ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতা খুবই, এটার উপর ভালো প্রশ্ন আসে। ব্যক্তিগত যোগ্যতা, আপনি সাকিব খানকে বললেন যে জাজ মাল্টিমিডিয়া সাকিব খানের এর সাথে জাজ মাল্টিমিডিয়া চুক্তি করলো যে আগামী 5 বছর সাকিব খান আর অন্য কোথাও ছবি করবে না, আমাদের জাজ মাল্টিমিডিয়ার আন্ডারে সকল ছবি বেরোবে। সে 2 বছর করার পরে আর বললো যে না, আমি আর আপনার সাথে আর কাজ করব। জাজ মাল্টিমিডিয়া সাকিব বিবাদী করে মামলা করে দিল। জাজ মাল্টিমিডিয়া দেখাচ্ছি ওনার, এটা একটা, এই যে যে আমাদের সে যদি ছবি না করে তাহলে আমাদের যে ক্ষতি হবে, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। আর কারণ সাকিব খানের মতো এরকম নায়ক তো আর আমরা কি
পাবো না। আর আমাদের অর্থ ক্ষতিপূরণও যদি দেয়, এই ক্ষতি অর্থ দ্বারা এই ক্ষতি নির্ণয় করা সম্ভব না, বা এই ক্ষতিপূরণও যোগ্য না। তারা দেখাবে এই জিনিস। আর শাকিব খান দেখাবে কতটা, 21 ধারার শাকিব খান দেখাবে যত যাই দেখা কি ওনার, এটা হচ্ছে কি আমার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। সো আমি ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, আমি যদি বলি করবো না, আমার কিন্তু এই যে বাধ্য করা যাবে না। সো ইওর অনার, আপনি, আমি দরকার হলে আমার কাছ থেকে আপনি ক্ষতিপূরণ নিতে পারেন, কিন্তু আমার কার্য সম্পাদনে, আমার বিপক্ষে কার্য সম্পাদনে ডিগ্রি দেওয়া যাবে না। বুঝলেন কিনা? এগুলো ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল। ইচ্ছাও অনেকটা ভলিউশন অফ দ্য পার্টিস, ইচ্ছাও ওই একই ধরনের বলা যেতে পারে, যা ওই কোনো পক্ষের ইচ্ছার উপর যদি নির্ভর করে, তাহলেও সেটা আপনার কি করা যাবে না, আহ কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। 3 নাম্বারটা দেখেন। সেটা আলাদা কথা, নিষেধাজ্ঞা আলাদা, জি, নিষেধাজ্ঞা কথা আলাদা, কিন্তু কার্য সম্পাদন ডিগ্রি দেওয়া যাবে না। পরেরটা দেখেন, যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে। অনেক সময় এমন হয় যে আমরা যখন দেওয়ানি মামলার কথা বলি, আমরা জানি আরজি খারিজ হয় কয়টা কারণে? 4টা কারণে। 1 নাম্বার ছিল যদি কজ অফ অ্যাকশন কি না থাকে। এখন বাদী মামলা করছে, মামলা করার পরে আদালত দেখতেছে না যে এই জায়গায় আসলে কি শর্ত ছিল, কি ভঙ্গ করছে, তাই আদালত বুঝতে পারতেছেন। কি শর্ত ছিল আর কি ভঙ্গ করছে কি, তাই আদালত নির্ণয় করতে পারতেছে না। তাহলে সেই সকল ক্ষেত্রেও আদালত কি দিবে না, কার্য সম্পাদনের আর কোনো ডিগ্রি দিবে না। মানে সেটা বলবৎযোগ্য নয়, বা চুক্তি সুনির্দিষ্টভাবে কি না, বলবৎযোগ্য নয়। এটা অনেকটা ওই যে আপনার আহ ইসের ক্ষেত্রে বলা যেতে পারে, ওই আগে যে উদাহরণ, যদি এইভাবে বলি যে দুজন ব্যক্তি পার্টনারশিপ ব্যবসা করতেছে। পার্টনারশিপ ব্যবসায় মানে আনারুল হক সাহেব আর তানভীর সাহেব দুজন চুক্তি করছে যে আমরা ব্যবসা করব, পার্টনারশিপ ব্যবসা। 2 বছর পরে যে তানভীর বললো যে না ভাই, আমি আর আপনার সাথে পার্টনারশিপ ব্যবসা, পার্টনার দুইজনে একসাথে পার্টনার হয়ে ব্যবসা করব না। তখন উনি গিয়ে মামলা করে দিচ্ছে তানভীরের বিরুদ্ধে, যে তানভীর কেন আমার সাথে একসাথে আমরা ব্যবসা করবো না, এর না তাকে একসাথে ব্যবসা করার জন্য তারে কি করেন, বাধ্য করেন ডিক্রিতে। তখন তানভীর বলবে, তখন আদালত বলতেছে যে আপনারা যখন চুক্তি করছিলেন, এই চুক্তিতে কিন্তু কোনো নির্দিষ্ট মেয়াদ নাই যে এত বছর যাবত আমরা ব্যবসা করবো। বুঝেন কিনা? ওই জায়গায় লেখা আছে আমরা দুইজন একসাথে কি ব্যবসা করব, কিন্তু এই চুক্তিতে কোনো নির্দিষ্ট মেয়াদ নাই যে কত বছর যাবত আমরা একসাথে ব্যবসা করব। তো যেহেতু কোনো মেয়াদ নাই, সে সেহেতু তানভীর যে কোনো সময় কি করতে পারে, সে এটা ভঙ্গ করতে পারে। মানে সে বলতে পারে, তার অধিকার আছে যে এটা আমার, আমি যে কোনো সময় আমরা ব্যবসা করবো না। এক্ষেত্রে তানভীরের আদালত বাধ্য করতে পারবে না। এবং আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনে যখন আমরা, সরি, কার্য সম্পাদনের ক্ষেত্রে 12 ধারা মামলার ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে বাদী চারটেই দেখাইতে পারে যে ওসিবার জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, অর্থ দ্বারা ক্ষতি সম্ভব না, তার ক্ষতি মানে অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না, আর একটা হলো আর্থিক ক্ষতিপূরণ পার করার সম্ভাবনাই নাই। অথবা সে তার পক্ষে 4টে কারণই প্রমাণ করতে পারে, অথবা যে কোনো কি একটা, যে কোনো একটা দেখাইতে হবে। আর ঠিক একই ভাবে বিবাদী, সে ইচ্ছা করলে তার যে যে গ্রাউন্ড, সে ইচ্ছা করলে এই 8টার একাধিকটার সাথে কি হতে পারে, মিলতে পারে। একাধিক সাথে যে বলতে পারে, প্রথমত বলতে তানভীর বলতে পারে যে ওনার 1 নাম্বার দেখেন, এটা আমার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, আমার ইচ্ছার উপর নির্ভর করে। আবার এই যে যে আমার এই আমাদের যে যে শর্তাবলী দেখেন, আমাকে কোনো মেয়াদও নাই। সো এটার মধ্যেও তো কি পড়ে। বুঝেন কিনা? ঘটনা একটা, কিন্তু পড়তেছে আমার শর্তাবলীর সাথে মিলতেছে কি, অনেকগুলার সাথে মিলতেছে। পরেরটা দেখেন, যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য। বাতিলযোগ্য ভয় দেব মানে বাতিলযোগ্য, আমরা সামনে বেশ এই বাতিলযোগ্য নিয়ে বহুত পেঁচাপেচি আছে সামনে। বাতিলযোগ্য মানে হচ্ছে যে আপনারা চুক্তি আইন পড়েছেন, চুক্তি আইনে একটা চুক্তি সম্পাদন করতে হলে কয়টা পক্ষ লাগে? 2টা। একটা হলো আপনার ধরেন আহ চুক্তি, ধরেন যদি আমি বিক্রয় চুক্তি বলি, তাহলে বিক্রেতা আর কে, ক্রেতা। অবশ্যই স্বাধীন সম্মতি, চুক্তির আর একটা উপন হচ্ছে স্বাধীন সম্মতি, মানে ফ্রি কনসেন্ট, স্বাধীন সম্মতি। বিক্রেতা যে বিক্রি করতে যাচ্ছে বা ক্রেতা যে কিনতে যাচ্ছে, কেউ তাদেরকে কি করতেছে না, বাধ্য করতেছে না। আচ্ছা, 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনার অবশ্যই থাকতে হবে বিনিময় মূল্য। আমরা চুক্তি আইনের কথা বলি, প্রতিদান থাকতে হবে, প্রতিদান, কনসিডারেশন। মানে
আহ একজন বিক্রি করতে যাচ্ছে আর একজন কিনতে যাচ্ছে, কিন্তু তাদের ভিতরে টাকা পয়সার কোনো ব্যাপার নাই, তাহলে সেটা আবার চুক্তি হবে না। বুঝতে পারছেন? বিনিময় আছে কোনো, বিনিময় থাকতে হবে, বিনিময় না থাকলেও কি হবে না, চুক্তি হবে না। এখন এই চুক্তির যে কোনো একটা কারণ, ধরেন আপনি একজনের সম্মতি আদায় করছেন, সে জায়গাটা বিক্রি করতে যাচ্ছে, বিক্রি করার সময় বলতেছে যে আমার এই জমি দিব নো, বন্যার পানিতে ডুববে না। ঝড় বৃষ্টি তো পরের কথা, বন্যাই কি ডুববে না। রিমাল এসে 10 ফুট পানির নিচে চলে গেছে, বা পরে জানা গেল যে ক্রেতা সে জানলো যে প্রতি বছরই এই জমি কি হালকা বৃষ্টি হইলে পানির নিচে ডুবে যায়, তাহলে এটা একটা বাতিলযোগ্য চুক্তি। প্রকৃতির কারণেই কি বলেন বাতিলযোগ্য, কারণ আপনার সম্মতিটা নেওয়া হয়েছিল কিভাবে, ওই যে ভুল বিবরণ দিয়ে, ভুল বিবরণ দিয়ে তাকে ভুল বুঝায়। সো এরকম যদি কোনো চুক্তি হয় যে প্রকৃতির কারণেই বাতিলযোগ্য, তাহলে কিন্তু আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিবে, বুঝেন কিনা, সেটা অবশ্যই কি বলবৎযোগ্য নয় বা অবলবৎ যোগ্য। আচ্ছা, এই যে যে আমি যতগুলো উদাহরণ দিচ্ছি, এগুলা থেকে আপনাদের প্রশ্ন আসে, সরাসরি উদাহরণ দিয়ে দিবে, বলবে যে এটা কি কার্য সম্পাদনের ডিগ্রি দিবে কি দিবে না। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার 21 ধারার যদি এই ক খ গ ঘ মোট মোট 8টা তো বর্গীয় জ, ক থেকে বর্গীয় জ পর্যন্ত আপনার সিরিয়াল মনে নাও থাকতে পারে। সিরিয়াল মনে না থাকলে সমস্যা নাই, আপনি বলে দিবেন 21 ধারায় এই কথা আছে। কি বলবেন? 21 ধারায়, 21 ধারা যে 8টা কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এই অমুক, কিন্তু সিরিয়াল একেবারে না বলা ভালো, ভুল বলা হচ্ছে, বুঝেন কিনা। ধরেন আপনি কতে যেটা আছে সেটা বলে দিলেন জ নাম্বার, বা জতে যেটা আছে সেটা বলে দিলেন ঘ নাম্বার, এটা বলার চেয়ে কি বলা ভালো 21 ধারায়, 21 ধারায় এই কথা বলা আছে, 21 ধারায় এই কথা বলা আছে। আপনার একেবারে অ্যাকুরেট হওয়ার দরকার নাই, বুঝেন কিনা, 21 ধারা বললেই হবে। না সেটা তো লেখার ক্ষেত্রে স্টার দিয়ে দিয়ে লিখলেন, আমি বললাম যে যখন প্রবলেমেটিক প্রশ্ন সলিউশন মানে সমাধান করতেছেন, এইভাবে আসলো যে সাকিব খান রে চুক্তিবদ্ধ মানে চুক্তিভুক্ত করছে 5 বছরের জন্য, সাকিব খান 1 বছর করার পর বললো যে আমি আসলে করবো না, এটা কি কাজ ও সম্পাদনের ডিক্রি আদালত দিবে কিনা, বা এটা চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কিনা আলোচনা করুন। না আপনি আলোচনা করার পরে আপনিও যদি বললেন যে এটা সাকিব খানের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, 21 ধারায় বলা আছে যে যদি কোনো চুক্তি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হয়। এখন এটা 21-এর ক তে আছে না খ তে আছে গ তে আছে, এমন না নির্ণয় করলেও কোনো সমস্যা নাই, বুঝলেন কিনা, এটা মরিয়ামবদ্ধ করুন। দেখেন, আচ্ছা পরেরটা দেখেন, ট্রাস্টিগণ আন্ডারলাইন করেন, ট্রাস্টিগণ কর্তৃক। আর একটা কথা, আমার এই 21 ধারা যখন আমি লিখবো তখন এই 8টার সাথে আপনার সবগুলোর সাথে পার্থক্য দেওয়ার কোনো দরকার নাই। এই যে 2 সেক্টরের সাথে দিবেন, যেটা যেটার সাথে আপনার মনে থাকে সেটা সেটার সাথে মনে দিবেন। ধরেন ক মনে আছে যে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়, এটার একটা দিতে পারবেন না, অবশ্যই দিতে পারবেন। তারপরে এই যে যে খতে আছে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, এটাও কি একটা পারবেন। যে চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করা যাবে না, এটা দরকার নাই, প্রকৃতির কারণে বাতিলযোগ্য, পারলে দিবেন না পারলে না দিবেন, সমস্যা নাই। আচ্ছা পরেরটা দেখেন, ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের ক্ষমতা বহির্ভূত বা ট্রাস্ট ভঙ্গ করে সম্পাদিত হয়। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, আইন খুব ছোট, 57টা ধারা, কিন্তু যদি আপনি ব্যাখ্যা করতে চান অনেক কথা বলা যায়। আমি যদি এই যে আপনি এইভাবে চিন্তা করেন, যে আগে একটু সরল ভাবে ব্যাখ্যা করি, ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি আন্ডারলাইন করবে যা তার ক্ষমতা বহির্ভূত বা ট্রাস্ট ভঙ্গ করে সম্পাদিত হয়। একটু চিন্তা করেন এইভাবে, আনারুল হক সাহেব ট্রাস্ট গঠন করে দিয়ে গেছে, তো ট্রাস্ট গঠন করে বলছে যে এরকম যত ট্রাস্টির দায়িত্ব দিয়ে গেছে যে আমার অবর্তমানে এই ট্রাস্ট থেকে যত আয় হবে সব আপনি জনকল্যাণে ব্যয় করবেন, এবং এই ট্রাস্ট সবসময় আপনি ট্রাস্টের নিমিত্তে কোনো চুক্তি করলে আপনি ধরেন এভাবে চিন্তা করেন যে চুক্তি, যে কোনো চুক্তি যদি আপনি করেন সর্বোচ্চ 2 বছর মেয়াদী চুক্তি করবেন। অর্থাৎ ট্রাস্টের অনেক জমি আছে, আনারুল হক সাহেব ট্রাস্টের শর্তে বলে দিয়ে গেল যে যদি আপনি এই জমি লিজ দিতে চান ট্রাস্টি হিসেবে, তাহলে সর্বোচ্চ লিজ দিতে পারবেন কয় বছর মেয়াদী, 2 বছর। চুক্তিতে লেখা আছে উনি 2 বছরের বেশি মেয়াদী লিজ দিতে পারবে না, এটা চুক্তিতে কি আছে লেখা আছে। এখন আনারুল হক সাহেবের অবর্তমানে ট্রাস্টি জমি লিজ দিছে 5 বছরের জন্য, কয় বছরের, তানভীরের কাছে লিজ দিছে
5 বছরের জন্য। ট্রাস্টি ধরেন আমাদের বদরুজ্জামান সাহেব, ওনার ক্ষমতা ছিল কয় বছর দেওয়ার? 2 বছর। উনি দিছে কয় বছরের? 5 বছর। মানে ডেফিনেটলি উনি ট্রাস্টি যে কাজটা করছে এটা কি ওনার কি ক্ষমতার বহির্ভূত নাকি? ক্ষমতা বহির্ভূত কিনা বলেন? বহির্ভূত। এখন তানভীর যখন জানলো যে ওনার লিজ দেওয়ার ক্ষমতা আছে 2 বছর, কিন্তু চুক্তি করতে প্রাথমিকভাবে কয় বছর তানভীরের সাথে? তানভীর বললেন যে না ভাই, আমি আপনার কাছ থেকে জমি লিজ নিবই না। এই কথা বলছে কে? তানভীর। এখন ট্রাস্টি হিসেবে মামলা করবে কে বলেন? ওই যে বদরুজ্জামান সাহেব মামলা করছে যে কেন তুমি লিজ নিবা না, কথা দিয়ে এখন লিজ নিবা না কেন? তখন সে লিজ মামলা করে দিছে যে তানভীরের, আনোয়ারুল হক সাহেব মামলা করছে, সরি মামলা করছে বদরুজ্জামান সাহেব, যে তানভীর কেন চুক্তির শর্ত ভঙ্গ করছে। বদরুজ্জামান সাহেব চাইতেছে তার এই যে লিজ নেওয়ানোর জন্য। বদরুজ্জামান সাহেব মামলা করার পরে তানভীর বিবাদী এসে বলবে ইওর অনার, দেখেন উনি হচ্ছে বদরুজ্জামান সাহেব হচ্ছে এই, উনি এই সম্পত্তির ট্রাস্টি, উনার সর্বোচ্চ লিজ দেওয়ার ক্ষমতা আছে কত? সর্বোচ্চ আছে কত? 2 বছর। বাট উনি দিছে কত? 5 বছর। সো ইওর অনার, উনি যে চুক্তিটা করছে এটা কি ক্ষমতা বহির্ভূত। সো এটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। বুঝেন কিনা? তাহলে ট্রাস্টি কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি করলে সেটা সুনির্দিষ্টভাবে কি বলবৎযোগ্য। এবার একটু প্যাসের কথায় আসি। ট্রাস্টি কর্তৃক ক্ষমতা বহির্ভূত না হয়ে যদি ক্ষমতার মধ্যে চুক্তি হয় তাহলে সেটা আবার বলবৎযোগ্য। ক্ষমতার মধ্যে চুক্তি হইলে সেটা আবার কি বলবৎযোগ্য। কেমনে? ওই যে 12 ক যে কাজটা আপনার কিসের ওসি বা চেম্বার অন্তর্ভুক্ত। যদি এরকম হয় যে বদরুজ্জামান সাহেবের 2 বছর ট্রাস্ট দেওয়ার 2 বছর লিজ দেওয়ার ক্ষমতা আছে, উনি 2 বছরই দিছে, এখন তানভীর বলতেছে যে আমি লিজ নেব না। এবার আগের বারও বদরুজ্জামান সাহেব মামলা করছিল, এবারও মামলা করতেছে কি বদরুজ্জামান সাহেব, বলবে যে ইওর অনার এই যে দেখেন 12 ক যে এই জায়গাটা ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, আমি এই জায়গা ক্ষমতা বহির্ভূত কিছু করি না, আমার 2 বছর দেওয়ার আছে, 2 বছরই দিছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? চুক্তিটা সুনির্দিষ্ট হবে কি বলবৎযোগ্য। বুঝেন কিনা? তাহলে 12 কর সাথে আমার সম্পর্ক আছে 21-এর কার? উমা। উমা বাট দুইটা দুই জিনিস। 12 কথা বলছে যে ট্রাস্টি যে কাজটা করছে সেটা তার। আচ্ছা দেখেন ভাই, তাহলে আমার ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তার ক্ষমতা বহির্ভূত ট্রাস্ট ভঙ্গ করে সম্পাদিত হয়, এই 12 উমার সাথে মিল আছে কার? মানে 21-এর উমার সাথে মিল আছে কার? 12 বাট এই দুইটার ভিতর পার্থক্য কি অনুপ বলেন তো ভাই? ভারতের যে ট্রান্সপ্লান্টের ক্ষমতার মধ্যে যে চুক্তি করা হবে সেটা অ্যাপ্লাইবে ভারতে হ্যাঁ, ভারতে। হ্যাঁ। যদি এমন চুক্তি হয় যেটা ক্ষমতা বহির্ভূত চুক্তি, তাহলে সেটা হবে হলো 21-এর যে তার দেওয়ার ক্ষমতা ছিল 2 বছর, সে দিয়েছে কয় বছর? 5 বছর তাহলে এটা কি চুক্তি? ক্ষমতা ক্ষমতা বহির্ভূত চুক্তি। বুঝেন কিনা? আচ্ছা, পরেরটা দেখেন। বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা আন্ডারলাইন করবেন পাবলিক কোম্পানির পক্ষে অথবা তেমন কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের ক্ষমতার অতিরিক্ত। আন্ডারলাইন করেন ক্ষমতার অতিরিক্ত। পাবলিক কোম্পানির কোন ব্যক্তিগণ বা উদ্যোক্তাগণ তারা এমন একটা কাজ করছে যে কাজ করার ক্ষমতা তাদের কি তাই, এমন একটা চুক্তি করছে যে চুক্তি করার ক্ষমতা তাদের। আমাদের বইয়ের উদাহরণ আছে হুবহু এরকম, যে উনি কোম্পানি হচ্ছে রেলওয়ে কর্পোরেশন, তাদের কাজ কিসের জন্য? রেল লাইন করা, রেল রেল রিলেটেড ব্যাপার সেটা, কিন্তু সে 5 কাঠা জমি কিনতে ক্রয় চুক্তি করছে কটন মিল করার জন্য। কিসের জন্য? কটন মিল করার জন্য। এখন তার কি এই যে যে 5 কাঠা রেলওয়ে কর্তৃপক্ষ যে 5 কাঠা জমি কেটছে কটন মিলের জন্য, এটা কি তার ক্ষমতার ভিতরে না বাইরে? এটা তো তার ক্ষমতার কি বহির্ভূত। কারণ তাদের তারা জমি কিনতে পারতো কিসের জন্য? রেলওয়ে সংক্রান্ত, কিন্তু কে কিনছে কিসের জন্য? কটন মিল। কটন মিল কেনার জন্য যখন চুক্তি হয়েছে তখন যার জমি সে বললো যে না আমি আপনাদের কাছে জমি বিক্রি করব। এখন ওনারা যদি মামলা করতেছে, রেলওয়ে কোম্পানি মামলা করছে যে কেন তুমি কিনবা না স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি হইলে রেলওয়ে কোম্পানি বলতেছে যে আমার তো ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আবার অর্থ দ্বারা ক্ষতিপূরণ সম্ভব না। আবার তাহলে যদিও তারা এই 12 ধারার দুইটা গ্রাউন্ড দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি যে যে বিবাদী সে কি দেখাবে? যে আপনি পাবলিক কোম্পানি এবং আপনি এই যে যে কাজটা করছেন এটা হচ্ছে কি ক্ষমতা বহির্ভূত। আপনার আপনি
আমারে বাধ্য করতে পারতেন যদি এই জমিটা কিনতেন কিসের উদ্দেশ্যে, রেলের উদ্দেশ্যে। কিন্তু আপনি তো রেলের উদ্দেশ্যে কিনেন নাই, আপনি কিসের উদ্দেশ্যে কিনছেন, আপনি কটন মিলের জন্য করছেন। সো আদালত এই ক্ষেত্রে ডিগ্রি মানে সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কিনা বলেন? বলবৎযোগ্য না। আচ্ছা, পরেরটা দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে শুরুর তারিখ হইতে আন্ডারলাইন করেন 3 বছরের বেশি সময় ক্রমাগত কাজ করে যেতে হবে। 6 বছরের বেশি সময়, 3 বছরের বেশি সময়। আপনি তাজমহল বানাইতে গেছেন, এখন তাজমহল সমাপ্ত করতে ধরেন লাগবে 10 বছর। মিস্ত্রিরা 2 বছর করার পরে তারা বললো যে না, আমরা হয়রান হয়ে গেছি, আমরা আর আপনার সাথে এই কাজ করতে পারবো না। তাহলে যিনি কাজটা করাচ্ছে তিনি তো মামলা করবেন নাকি? মামলা করলে যিনি বিবাদী মিস্ত্রি, যারা এই রাজমিস্ত্রি আছে, তারা তাদের যুক্তি কি হবে বলেন? এই কাজটা সম্পাদন করতে কত বছর লাগবে? 3 বছরের বেশি। ধরেন চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কোম্পানি পদ্মা সেতু করার 2 বছর কাজ করার পরে বললো যে আমরা পদ্মা সেতুর কাজ করতে পারবো না। বাংলাদেশ সরকার তাদেরকে বিবাদী করে মামলা করছে যে তারাই যাতে এই কাজটা করে। তখন বাংলাদেশ সরকার কি অ্যাকচুয়ালি তাদের বাধ্য করতে পারবে কিনা বলেন? এই জায়গায় আমি 21-এর আন্ডারে কতগুলা ফেলাইতে পারি দেখেন। আমি বলতে পারি যে এই চুক্তিটা সম্পাদিত হলে কত বছরের বেশি সময় লাগবে? 3 বছর বেশি। এটা অসংখ্য সূক্ষ্ম এবং বিবরণ সম্বলিত, বুঝেন কিনা? এটা অবশ্যই ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, এটা অবশ্যই ইচ্ছার উপরে কি নির্ভর করে। এবং সবশেষে বলতে পারি এটা শেষ করতে হলে 3 বছর বেশি সময় লাগে। সো এটা ইওর অনার, এটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। আচ্ছা, পরেরটা দেখেন, যে চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশ উভয় পক্ষ বর্তমান ধরে নিলেও চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই তার বিলুপ্ত ঘটেছে। আপনি জাহাজ, আনোয়ার হক সাহেব জাহাজ বেচবে, বিক্রি করবে, জাহাজের মালিক সালাউদ্দিন বুলবুলের ইচ্ছা হয়েছে বেনজির আহমেদের বাসার কাছের লোক যে আমি একটা জাহাজ কিনে ব্যবসা করব। তো জাহাজের দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পরে এখন দুইজনেই কিন্তু জানে যে জাহাজ আছে, কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জাহাজ গেছে কি ডুবে গেছে। তাহলে এই ক্ষেত্রে আনোয়ারুল হক সাহেব যদি মামলা করে, বা আনোয়ারুল হক সাহেব মামলা করলো জাহাজ ক্রয়ের জন্য, উনি যে মামলা যেহেতু উনি তো ছিলেন কি বিক্রেতা, উনিও মামলা করতে পারে। আবার কে ক্রেতা, ক্রেতা ধরেন সালাউদ্দিন বুলবুল মামলা করলো যে আমার জাহাজ দাও। আনোয়ারুল সাহেব, আনোয়ারুল হক সাহেব জাহাজ এখন কোত্থেকে আসবে? একে টাইটানিকের মতো নিচে যে তুলে আনবে? তাহলে এটাও কি করা যাবে না, সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 21 ধারার যে 8টা, এই 8টা খুবই সহজ। আপনাদের প্রথমত এই জিনিসগুলো আমাদের সিরিয়ালি লেখা লাগবে না। আর আর 8টার সাথে সাথেই হুবহু কি দেওয়ার দরকার নাই, উদাহরণ দেওয়ার দরকার নাই। 8টার ভিতরে আপনি 4টাই দিলেন, সমস্যা নাই। আর বাকি 4টাই দেওয়ার দরকার নাই, কারণ বাকি 4টাই দিতে গেলে আপনি কুলাই লিখে সময় সময় পাবেন না আর কি। আচ্ছা, এখন যারা যারা মনে করতেছেন যে এত আসছে, আবার স্যার কেন পড়াচ্ছে, আসছে তো এক রূপে, আসছে তো কি আসছে তানবীর রূপে, কিন্তু তানবীরের আর এক নাম যে মিন্টু, এত আমরা কেউ জানি না। তা মিন্টু রূপে যদি আসে তাহলে কি করবেন? বুঝতে পারছেন? তো যে কোনো জিনিস আমরা যদি ভাবি যে একবার আসছে, ভাবি যে আসছে, বাট অ্যাকচুয়ালি আপনাদের যেরকম আমি একটা আপনাদের দেওয়ানি কার্যবিধিতে একটা প্রশ্ন আছে যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন বোথ পার্টিস ওয়ান্ট ইট, আছে কিনা? যে যে মুলতবি একটি কাঙ্ক্ষিত বিষয় নয়, এমনকি উভয় পক্ষ যদি একসাথেও কি একমত হয়। এই প্রশ্নটা এই মাসুদ তো 2বার পরীক্ষা দিচ্ছেন নাকি? জাবের সাহেবের সাথে একবার, আর হচ্ছে কতবার? যখন এই মাসুদ যেবার প্রথম পরীক্ষা দেয়, মানে জাবের ইব্রাহিমরা যখন অ্যাডভোকেট হলো, এই প্রশ্নটা উন্না যেবার পরীক্ষা দিছে তার আগের বারও আসছে, তার আগের বারও কি আসছে। তারপরেও আমি পড়াইছি যে আসছে, তাতে কি হয়েছে, আবারও তো আসতে পারে। এবং পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে এই প্রশ্ন আবারই হুবহু হুবহু, বুঝতে পারছেন? তো যদি আপনি ভাবে থাকেন যে অনেকে বার কাউন্সিলের ক্যাজুয়ালি নেন, বা ভাবেন যে
এটা তো আসছে তাতে কি হয়েছে, আর আসবে না, এই কথা ঠিক না। বুঝতে পারছেন, আমার পরীক্ষার হলে মোটামুটি সবকিছু আহ লিখে আসার মতো প্রস্তুতি নিয়ে ওখানে আমার যেতে হবে। তো এ হচ্ছে আপনার 12-4, 12-তে গ্রাউন্ড কয়টা? 4টা, আর 21-এ কয়টা? 8টা। ব্যাখ্যাটা দেখেন, এখানে ব্যাখ্যাটা দেখেন যে কোন চুক্তিতে আন্ডারলাইন করেন, আরবিট্রেশন ক্লজ থাকলে কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। আরবিট্রেশন ক্লজটা বলবেন, হোয়াট ইজ আরবিট্রেশন ক্লজ? আরবিট্রেশন ক্লজ কি সালাউদ্দিন বুলবুল ভাই বলেন তো একটু। উনি একটু বলুন। এই আপনার ফোনে এত কি, তো স্মার্টফোনও না, বারবার দেখলে ফোন চাপতেছে কি হতে, কল করার কথা। আরবিট্রেশন ক্লজ কি বলেন, বলেন আপনি বলেন। আরবিট্রেশন ক্লজ, হ্যাঁ সমস্যা হয় হ্যাঁ সেক্ষেত্রে স্বামী স্বীকার হয়ে খেলা উঠবে, হ্যাঁ। এটা হচ্ছে আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হচ্ছে সালিশ। আরবিট্রেশন মানে কি? আমাদের মধ্যে আমি জায়গা বিক্রি করতে চাইছি, আনারুল হক সাহেব কিনতে চাইছে, আমাদের মধ্যে বায়না চুক্তি হয়ে গেছে, পরে আমি চুক্তিটা একটা কথা লিখছি যে ভবিষ্যতে যদি এই জায়গা ক্রয় বিক্রয় নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে এটা আমরা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করব। অমুক আমাকে সালিসকারী হবে, বা অমুক সালিসকারী হোক বা না হোক, আমরা সালিসকারীর মাধ্যমে নিষ্পত্তি করব, এরকম একটা কথা আমাদের চুক্তির মধ্যে কি আছে, এটারই বলে আরবিট্রেশন ক্লজ। যদি আমার চুক্তির ভিতরে আরবিট্রেশন ক্লজ থাকে তাহলে আর ওই চুক্তি সুনির্দিষ্টভাবে কি করা যাবে না, বলবৎ করা যাবে না। এই হচ্ছে আরবিট্রেশন ক্লজ। আচ্ছা, তাহলে আমরা একটু চলে আসি। আহ, এছাড়া দেখেন, এছাড়া স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আন্ডারলাইন করবেন 2004 দ্বারা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে সংশোধন হয়েছে কত সালে? 2004 দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের গোল দিবেন 21-এর এ। 21-এর এ যদি আমি বাংলায় লিখি তাহলে কি লিখবো? 21 ক দ্বারা সংযুক্ত করে নিয়ম করা হয় যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের, আন্ডারলাইন করেন, অনিবন্ধিত চুক্তিপত্র। আর বিক্রয় শব্দটা গোল দেন, বিক্রয় গোল দেন, অনিবন্ধিত গোল দেন। এ লাল কলম নাই আপনার? আপনি তো সিরিয়াসনেসের অভাব, বুলবুল কবে? ওই আমাদের ওই সুভাষ স্যার বলতো যে আজ বুঝবা না, বুঝবা বুঝবি কাল, ফাঁসাতা প্রাবি আর মারবি কাল। তা আপনার তো আমার এখন সেই ডায়লগ দিতে হবে, আপনার তো লাল কলম নাই দেখেন। তো স্থাবর 21-এর এ ধারায় বলতেছে বিক্রয়ের কি চুক্তি? বিক্রয় চুক্তি। বিক্রয় কি চুক্তি? অনিবন্ধিত, সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। তাহলে যদি আপনার স্থাবর সম্পত্তির চুক্তিটা যদি হয়, ঠিক আছে, দুইজনে চুক্তি করছেন, ঠিক আছে, কিন্তু কি চুক্তি? বিক্রয় চুক্তি যদি কি হয়, অনিবন্ধিত হয়, তাহলে এটার কার্যকর করা যাবে না। কিন্তু বিধানটি আন্ডারলাইন করেন, 1 জুলাই 2005 থেকে কার্যকর হয়। সংশোধন আনা হয় কত সালে? 2004। কিন্তু কার্যকর হয় কত সালে? 5 সালে। সুতরাং 2005 সাল হতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 এ ধারা অনুযায়ী এ আইনে বা অন্য কোনো আইনে বিপরীত কিছু, বিপরীত যা কিছু থাকুক না কেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে যদি, দেখেন কখন, কখন আন্ডারলাইন করবেন যে চুক্তিটি যদি কি হয়, লিখে। তার মানে এখন বিক্রয় চুক্তি নিয়ে 12 ধারার মামলা করতে হলেই এই 2024 সালের প্রেক্ষাপটে এসে 2005 সালের পর থেকে অবশ্যই কি হইতে হবে? লিখিত এবং কি, এবং দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1918 অধীন নিবন্ধিত হয়। এই ক্ষেত্রে হস্তান্তর গ্রহীতা বিক্রিত সম্পত্তির আংশিক বা পুরোপুরি, এটা আন্ডারলাইন করেন। হস্তান্তর গ্রহীতা মানে হচ্ছে যে ক্রেতা, সে ওই হস্তান্তর গ্রহীতা মানে হচ্ছে কি ক্রেতা, সে যে সম্পত্তিটা সে কিনছে সেটার আংশিক বা পুরোপুরি দখল নিয়েছে কিনা সেটা প্রাসঙ্গিক না। মানে আমি পুরোপুরি দখল নিলাম বা আংশিক নিলাম, এটা কি কোনো বিষয় না, দেখতে হবে কিনা এটা কি। ধরেন, ধরেন আমি একটা জমি বিক্রয় করতে চাইছি এবং বিক্রয় করতে চাইছি 10 লাখ টাকায়, আনারুল হক সাহেব আর আমার মধ্যে বায়না চুক্তি হয়েছে, চুক্তিটা নিবন্ধিত না, আমারে 5 লাখ টাকা দিছে। 5 লাখ টাকা দেওয়ার পরে ওনারে আমি আমার জমির দখল বুঝা দিছি, দখলে আছে কে? উনি। 5 মাস পরে গিয়ে আমি বললাম যে না, আপনার কাছে আমি জমি বিক্রি করব না। এখন উনি 12 ধারা মামলা করলে প্রতিকার পাবে কিনা বলেন, বা 12 ধারা মামলায় জায়গা চুক্তি প্রবলেম মামলা উনি করতে পারবে কিনা? কারণ আমাদের বায়না চুক্তিটা কিন্তু কি ছিল না, নিবন্ধিত ছিল না। আর বায়না চুক্তি নিবন্ধিত না হলে 2005 সালের পর থেকে এটা কি করা যাবে না, 12 ধারার মামলা করলে বলবৎযোগ্য না। ইভেন আপনি মামলাই করতে পারবেন না, কারণ এই ক্ষেত্রে চুক্তিটা যদিও লিখিত কিন্তু হতে হবে কি
বুঝেন কিনা? কিন্তু আনোয়ার সাহেব যদি বলে ইওর অনার এই যে দেখেন যে আমারে দখলও বুঝাই দিছে, তার মানে আমাদের মধ্যে আসলেই কেনা বেচা হয়েছে, এই কথা বললে কাজ হবে কিনা বলেন? কারণ এই ধারাই বোঝা আছে আংশিক বা পুরোপুরি দখল নিয়ে আছে কিনা, এটা কি? তাহলে আপনাদের কিন্তু প্রলুব্ধ করার চেষ্টা করবে পরীক্ষার হলে। উদাহরণ দিয়ে দিল জমুক অমুকের মধ্যে চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরে যে কিনছে সে দখলে বুঝে নিছে, এতদিন পরে যাওয়ার পর বিক্রেতা বললো যে না আর বিক্রি করবো না। এখন কি যে ক্রেতা সে কি চুক্তি প্রবলে মামলা করলে চুক্তি বলবতের ডিগ্রি পাবে কিনা? যদি নিবন্ধিত না হয় দখল যতই বুঝে পাক কোনো কি নাই, কোনো প্রতিকার পাওয়া যাবে না। আচ্ছা, পরেরটা দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মকদ্দমা দায়েরকালীন সময় আন্ডারলাইন করেন চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে দাখিল করা বলে। অবশিষ্ট মূল্য, অবশিষ্ট মূল্য কি? অবশিষ্ট মূল্য হচ্ছে যে ওই যে 5 লাখ টাকা উনি আমার দিয়েছিল, এখন উনি যদি 12 ধারার মামলা করতে চায় তাহলে আদালতে দিতে হবে কয় টাকা? বাকি 5 লাখ। বুঝতে পারছেন? এখন চুক্তিটা নিবন্ধিতও হলো, তারপরে লিখিতও হলো, কিন্তু উনি মামলা করতে বাকি টাকা দেয় নাই, তাহলে কিন্তু হবে না। তাহলে হবে না। তাহলে এই যে আমার 21-এর ক ধারাটা বা 21-এর এ ধারাটা, এটা আমার প্রযোজ্য শুধুমাত্র কোন ধরনের চুক্তির ক্ষেত্রে? বিক্রয় চুক্তি। বিক্রয় চুক্তি, কারণ চুক্তি তো অনেক হতে পারে, সব যে বিক্রয় চুক্তি তা না। ধরেন ওই যে আহ সাকিব আল হাসান দিয়ে আমি খেলাইতে চাই আমার ক্লাবে, এটা কি বিক্রয় চুক্তি? না। আমি একজনের একটা বন্ধক দিলাম, সম্পত্তি লিজ দিলাম, এগুলা কিন্তু বিক্রয় চুক্তি না। তাহলে বিক্রয় চুক্তি নিবন্ধিত হইতে হবে, লিখিত হইতে হবে, চুক্তি মূল্যের অবশিষ্ট জমা দিতে হবে, এই বিধানগুলোই আছে কততে? 21 ধারা। সো বুঝেন কিনা? এবং আপনি যেখানে 21 ধারা লিখবেন সেখানে কোন ধারাটাও লিখবেন? 21 ক। 21 ক। তাহলে আমাদের সোহাগ সাহেব বলেন যে 21 ক ধারাটা কোন ধরনের চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য? সোহাগ, অনলাইনে সোহাগ সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, 21-এর ক ধারাটি হচ্ছে স্যার বিক্রয় চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য স্যার। আচ্ছা, বিক্রয় চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য স্যার, ধন্যবাদ। অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না, স্যার। এখন অনেকে প্রশ্ন করেন, মানে আপনাদের নিয়ে বহুবার আহ, এই বিষয়টা বুঝাইছি। ধরেন একটা চুক্তি হয়েছে, অনেক ক্ষেত্রে এরকম আছে যে চুক্তি হয়েছে 2000 সালে। 2000 সালে আমাদের মধ্যে একটা বায়না চুক্তি হয়েছে যে আমি জমি বিক্রি করবো, আনোয়ার হক সাহেব কিনবে। চুক্তিটা কিন্তু নিবন্ধিত না, বায়না চুক্তি জাস্ট স্ট্যাম্পে লেখা হয়েছে, দুই পক্ষ চুক্তি করতে, আমাদের সাক্ষী টাক্ষীও আছে, কিন্তু ওইটা কি করা হয় নাই, নিবন্ধিত করা হয় নাই। এবং ওই চুক্তিতে লেখা আছে যে আপাতত ক্রেতা এত টাকা দিল, আর বাকি টাকা যখন ক্রেতা দিতে পারবে তারপরে কি করে দেওয়া হবে? দলিল করে দেওয়া হবে, মানে দলিল নিবন্ধন করে বা মূল দলিল সম্পাদিত হবে। 2024 সালে এসে সে বাকি টাকা, যে ক্রেতা, জমির যে ক্রেতা, সে বাকি টাকা বিক্রেতারে অফার করতেছে যে এই নেন আমার বাকি টাকা, এখন আমার দলিলটা কি করে দেন, মানে জমিটা কি করে দেন, মানে দলিল, মূল দলিলটা হয়ে যাক আমাদের। এখন সে বিক্রেতা, সে বলতেছে না আমি আর আপনার কাছে এই জমি কি বিক্রি করব না। এখন যে ক্রেতা, সে কি 12 ধারার মামলা করে এই কার্য সম্পাদনের ডিগ্রি পাবে কিনা বলেন? মূল দলিলটা বায়না চুক্তি ছিল 2000 সালে, পাবে কিনা বলেন? পাবে না স্যার, পাবে না। পাবে। আপনি যুক্তি দেন কেন পাবে বলেন? 2004 মানে 5 সালেও জুলাই মাসের 1 তারিখে আগে হয়েছে। আচ্ছা, তানভীর, অনুপ সাহেব, 2000 সাল। অনুপ সাহেব একমত? আপনি? মাসুদ সাহেব? আমার বক্তব্য হচ্ছে যেহেতু 2005 সালে স্যার বাধ্যতামূলক করা হয়েছে যে নিবন্ধিত মানে বিক্রয় চুক্তি নিবন্ধিত হতে হবে, এবং ওই 5 সাল পর্যন্ত যেহেতু উনি ঘটনা ঘটায় নাই, কোনো কিছু করে নাই, ঘটনার ঘটছে কার মুখ করতেছে 2024 সালে এসে, যদিও সে ওইটা করে নাই, তো এটা তো বিশেষ করে মানে যে বাদী হবে এটা তার পক্ষে আশা করি। দেখাইলেন খালি খালি, মানে কি হবে? আরিফ সাহেবের
অ্যাবসেন্সে দেখেন। আচ্ছা, এই অনলাইনে দু একজনের মতামত ছিল, অনলাইনে দু একজন বলেন ভাই। স্যার মূল প্রশ্নটা স্যার একটু আবার যদি বলতেন। আচ্ছা, মূল প্রশ্ন হচ্ছে এরকম, শুনেন, যে একটা স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি হয়েছে 2000 সালে, চুক্তিটা নিবন্ধিত না। আচ্ছা, কিন্তু মামলা যখন চুক্তিতে ছিল যে বাকি টাকা যখন ক্রেতা দিবে তখনই দলিল করে দেয়া হবে। এখন 2024 সালে এসে যে ক্রেতা, সে অফার করতেছে যে ভাই এই যে আমার 2000 সালে আমাদের মধ্যে যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটার যে অবশিষ্ট টাকা ছিল, এই যে আমি টাকা দিয়ে এসেছি, এখন আমার এই জমিটা রেজিস্ট্রি করে দেন বা আমার মূল দলিল সম্পাদন করে দেন, এক্সিকিউট করে দেন। এখন সে বললো যে এটা না স্যার ভাই, আমি বলবৎযোগ্য স্যার? আমি আপনার কাছে জমি বিক্রি করবো না। এখন ক্রেতা 12 ধারার মামলা করলে এই ক্ষেত্রে কি প্রতিকার পাবে কিনা বলেন? স্যার এটা স্যার বলবৎযোগ্য স্যার। কেন বলবৎযোগ্য, ব্যাখ্যা দেন। এটা তো স্যার 2005 সালের আগে তো স্যার অনিবন্ধিত যেগুলো চুক্তি ছিল সেগুলো কার্যকর ছিল স্যার। 2005 এর পরে সে স্যার বাধ্যতামূলক। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, মজার বিষয় হচ্ছে এটা বলবৎযোগ্য না। আমার চুক্তি জায়গায় সালে হোক না কেন, আমি মামলা করতেছি কবে? 24-এ আমি দেখবো যে আমার যে দলিল ওই মুহূর্তে আমি নিবন্ধনযোগ্য, ওই মুহূর্তে থাক বা না থাক। এখন আমি যদি মামলা করতে চাই, আমি তো ওই বায়না চুক্তি নেই মামলাটা করব। মামলাটা আমি করতেছি কত সালে? 2000 সালে। তাহলে আমার ওই এখন করতে হলে কি কি হইতে হবে? নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত না হলে ওই জমি নিয়ে মামলা করা ওই দলিল নিয়ে মামলা করা যাবে না। যদি আপনি 2004-এর আগ পর্যন্ত মামলা করতেন, তাহলে কি ছিল? নিবন্ধন না হলেও সমস্যা সমস্যা ছিল না। এখন আমি আগেও কয়েকবার ব্যাখ্যা করছি আপনাদের, এই এই বিষয় নিয়ে বেশ পেঁচাপেচি হয়েছে, বললাম ওই জায়গা বলা আছে, এই জায়গা আমি যদি 21-এর ক আপনি বাসায় গিয়ে দেখবেন ভালোভাবে, বা এখানে কি আমরা বলছি এই জায়গায় 21-এর কতে কোথাও বলা আছে যে 2000, এটা কার্যকর হয়েছে 2005, কিন্তু এই জায়গায় কি বলছে যে চুক্তিটা হতে হবে কত সালে? বায়না চুক্তি কত সালে তা কি বলছে? তো বায়না চুক্তি আপনার যখনই হোক না কেন, আমি মামলা করতেছি এখন 2005-এর পরে, তো আমি 12 ধারার মামলা যদি বিক্রয় চুক্তি নিয়ে করতে চাই, আমার অবশ্যই দেখাইতে হবে কি বায়না চুক্তিটা কি লিখিত এবং নিবন্ধিত। তো যেহেতু আমার 2000 সালের যে বায়না চুক্তিটা, এটা কি ছিল না? অনিবন্ধিত। তো আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই ক্ষেত্রে আমার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আপনি ইয়া পাচ্ছেন না, মানে কার্য সম্পাদন করাইতে পারতেছেন না, কিন্তু তার বিরুদ্ধে তো আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন, বুঝেন কিনা? তারে দিয়ে আপনি কার্য সম্পাদন করাইতে পারতেছেন না, কিন্তু তার কাছ থেকে আপনি কি আদায় করতে পারতেছেন? ক্ষতিপূরণ, বুঝেন কিনা? যদি স্যার যদি রেজিস্ট্রি থাকতো তাহলে তো মামলা করতে আর বাধা নাই। না, না না দলীয় কার্যক্রম বুঝতেন? আশা করি বোঝা গেছে নাকি? তাহলে 21 আর 21 ক, সরি, 21 ক বা 12 আপনার কাছে সহজ সরল মনে হলেও এটা কিন্তু অনেক জিনিস আছে। জি, এখন আমরা পেঁয়াজ আরো লাগবে না, যখন 21, 12, 21, তারপর 23, 24, 27, 28, 22 সব পড়লি পেঁয়াজ লাগবে না। আচ্ছা, এখন আমরা চলে আসি, দেখেন যে যে সকল কারণে চুক্তি আইনসঙ্গত ও বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারেন, যাদের কলম আছে আন্ডারলাইন করেন, অথবা সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা বা জুরিসডিকশন অফ এ কোর্ট টু পাস এ ডিক্রি ফর এ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট ইজ কি ডিসক্রিশনারি, একই কথা। এইভাবে যদি প্রশ্ন আসে যে যে সকল কারণে চুক্তি আইনসঙ্গত বা বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারে, অথবা আসতে পারে সুনির্দিষ্ট কাজের সমন্বয়ে ডিক্রি প্রদান করা বিবেচনামূলক ক্ষমতা, অথবা আসতে পারে যে জুরিসডিকশন অফ এ কোর্ট টু পাস এ ডিক্রি ফর এ স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট ইজ ডিসক্রিশনারি, অথবা আসতে পারে যে বাদী তার মামলা এ টু জেড সব প্রমাণ করছে, তারপরেও বাদীর পক্ষে ডিক্রি কখন আদালত নাও দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই সবগুলার উত্তর হচ্ছে কত ধারায়? 22 ধারায়। তো এটা আপনার একটু মনে রাখতে হবে যে 22 ধারাটা হচ্ছে অনেকটা, আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছিলাম, আপনার মনে আছে কিনা যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট প্রতিকার কয়টা ভাই? 8টা। 8টা প্রতিকার দেওয়া হয় কয়টি উপায়? 5টি উপায়। 8টার ভিতরে একটা প্রতিকার দিতে আদালত বাধ্য, মনে আছে কিনা? আর বাকিগুলা দিতে আদালত কি বাধ্য না, বিবেচনামূলক। একটা কোনটা? একটা হচ্ছে শুধু স্থাবর সম্পত্তি স্থাবর
সম্পত্তি সব 8 আর 9 ধারা প্রতিকার দিতে বাধ্য, কিন্তু বাকিগুলা দিতে কিন্তু আদালত বাধ্য। আচ্ছা, ধন্যবাদ। তাহলে স্বভাবতই এই যে যে আমরা জেনে গেলাম যে 12 ধারার যে ডিক্রি দিবে কি দিবে না, এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ আপনি বাদী হিসেবে মামলা করছেন, বাদী হিসেবে মামলা করে আপনি আর্জিতে দেখাচ্ছেন যে ওনার এটা ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, 12 কথাই কথা আছে, এটা যদি আমার পক্ষে যদি ডিগ্রি না দেওয়া হয় তাহলে আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। এটা আপনি গ প্রমাণ করলেন যে আমার পক্ষে যদি 12 ধারা ডিগ্রি না দেওয়া হয় তাহলে আমার এই অর্থ দ্বারা ক্ষতি পূরণ করা সম্ভব না। আর সবশেষে বললেন যে আমার আর্থিক কোনো ক্ষতিপূরণ দিলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো আমার 12 ধারার একটাটাই, ওর নামে 12 ধারার কয়টা পূরণ করছি? 4টা। 4টা পূরণ। আপনি তারপরে প্রমাণ করলেন যে আমার যে যে বিক্রয় চুক্তি দেখেন ইওনার নিবন্ধিত, লিখিত এবং চুক্তিমিলের অবশিষ্ট আমি কি জমা দিয়েছি। আপনি সব কিছু দিলেন, তারপরেও আদালত আপনার কি দিতে বাধ্য না। দিবে কি দিবে না এটা কার ক্ষমতা? এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালত দিতেও পারে আবার কি নাও দিতে পারে। বুঝতে পারছেন? এখন আপনি এভাবে বলতে পারেন না আদালতে যে ওনার আমি তো সবই প্রমাণ করছি, তো আমার পক্ষে ডিগ্রি দিতে আপনি বাধ্য, এভাবে বলতে পারবেন? এভাবে বলা না। তাহলে দেখেন কেন সবকিছু প্রমাণ করার পরেও দিবে না, একটু আমরা দেখবো। দেখেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের এখতিয়ার হচ্ছে বিবেচনামূলক এবং কেবলমাত্র তা করা আইনসম্মত। এই কারণেই আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য। আন্ডারলাইন করে, তা করা আইনসম্মত এই কারণেই কি না বাধ্য না। আদালতের বিবেচনামূলক ক্ষমতা আন্ডারলাইন করেন, স্বেচ্ছাধীন হবে না। স্বেচ্ছাধীন, স্বেচ্ছাধীন হবে না, বুঝেন? কি বুঝেন বলেন? যা ইচ্ছা তাই করা যাবে, যা ইচ্ছা তাই করা যাবে না অবশ্যই, বরং তা কি হবে দেখেন, নিখুঁত, যুক্তিযুক্ত ও বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক কি সংশোধন যোগ্য। মানে আপনি 12 ধারার ডিগ্রি দিবে কি দিবে না বিবেচনামূলক ক্ষমতা, তার মানে এই না আদালত ইচ্ছা মতো দিবে বা ইচ্ছা মতো দিবে না। অবশ্যই সেটা হতে হবে কি নিখুঁত, যুক্তিযুক্ত আর আপিল বিচার বিভাগীয় নীতি আর আপিল আদালত করতে কি হবে সংশোধন। আচ্ছা দেখেন, তাহলে এবার আন্ডারলাইন করেন যে 22 ধারায় 2টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করে ডিগ্রি না দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে পারে। 2টা ক্ষেত্রে আন্ডারলাইন করেন। 2টা ক্ষেত্রে বাদী যা যা পুরো মানে বাদী সব প্রমাণ করতে, তারপরেও 2টা ক্ষেত্রে ডিগ্রি দিবে না। আর ডিগ্রি না দিয়ে বাদীরে কি দিবে? ক্ষতিপূরণ। এবং দেখেন একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিতে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, আর একটা ক্ষেত্রে হলো আদালত ডিগ্রি বাদীর পক্ষে দিতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে 22 ধারায় কয়টা বাদী সব প্রমাণ করছে, তারপরেও বাদীরে ডিগ্রি দিবে না। কয়টা ক্ষেত্রে? বাদীরে ডিগ্রি না দিয়ে তারে ক্ষতিপূরণ দিবে। এই যে না ডিগ্রি না দিয়ে ক্ষতিপূরণ লেখা আছে না, ক্ষতিপূরণের আগে একটু লেখেন সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দেখা যাচ্ছে চোখে? সান্ত্বনাপ্রদ, সান্ত্বনা পান নাই বোধহয়, লেখা ছোট তো নাকি? বৃষ্টি এত নামলো তারপর তো গরম। দেখেন সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ, ওই যে দেখছেন স্ক্রিনে, এই ক্ষতিপূরণের আগে লিখবেন ওই যে বলবৎকরণের ডিগ্রি না দিয়ে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ প্রদান করতে পারে এবং একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিতে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। লিখেছেন? ধরেন বুলবুল রিসিভ করেন, আসছে অনেকক্ষণ পরে, রিসিভ করেন। এই দেখছেন লিখেছেন? আচ্ছা, তাহলে ডিগ্রি দিবে না হলো কয়টা ক্ষেত্রে ভাই? না দিয়ে তারা কি দিবে? সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। আর ডিগ্রি দিবে হলো কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। ধন্যবাদ। দেখেন 22 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রশ্ন আসে এবং আসবেও আবার ইনশাল্লাহ। দেখেন ডিগ্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা নিম্নলিখিত গোল দিবেন 2টি ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রি না দিয়ে ক্ষতিপূরণ বা সোলাটিয়াম প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে 22 ধারায় আমাদের প্রিলিমিনারিতে বহুবার পড়ছি যে 22 ধারায় সোলাটিয়াম দেয় কয়টা ক্ষেত্রে, এবং এই সোলাটিয়াম মানে হচ্ছে সান্ত্বনাপ্রদ
ক্ষতিপূরণ। ইট ইজ মানে এটা হচ্ছে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। একটু দেখেন, দুইটা এক ক্ষেত্রে। নম্বর যেটা বললো যে বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে। এই বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে, আনফেয়ার অ্যাডভান্টেজ। মানে এটা কিন্তু সুবিধাটা কার? বিবাদীর প্রতি বাদী। বিবাদের। যদিও বাদী সব বাদের। পূরণ করতেছে, কিন্তু আদালত দেখতেছে যা বাদীর পক্ষে সব আছে, বাট তারপরেও বাদী একটা অন্যায় সুবিধা লাভ করতেছে কার উপরে? বিবাদীর উপরে। আমি যদি বিবাদের এই উপর। ডিগ্রিটা, আদালত বলতেছে যে আমি যদি এই ডিগ্রিটা বাদীর পক্ষে দেই, তাহলে বিবাদীর প্রতি কি হয়ে যায়? অন্যায় হয়ে যায়। কারণ এই জায়গা মানে বিবাদীর প্রতি একটা অন্যায় সুবিধা আছে কার? বাদীর, আনফেয়ার অ্যাডভান্টেজ। একটু পড়ি দেখেন, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয় যে তা বাদীকে বিবাদীর উপর আন্ডারলাইন করেন একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে বাদীর পক্ষ হতে, আন্ডারলাইন করবেন এটা গুরুত্বপূর্ণ, যদিও সেখানে বাদীর পক্ষ হতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। বাদী যা কোনো জালিয়াতি করে কোনো নাই, জালিয়াতি বা তার ভুল কোনো বিবরণ ভুল নাও। বিবরণও ছিল না। এটাকে, এটা কি শুনেন, এদের একটা উদাহরণ আছে যে আমি বললাম জমি বিক্রি করতে যাচ্ছি, আমি একটা জমি বিক্রি করবো, তানভীর ক্রয় করবে। এখন ওই জমি বন্যায়, বন্যার পানিতে মানে আপনার তলিয়ে যায় কিনা এই রিলেটেড কোনো কথা আমি বলি নাই। আবার কোনোদিন যে তলায় যাবে তাও বলি নাই, কোনোদিন তলাবে না তাও বলি না। আমি মোটামুটি কি ছিলাম? চুপ ছিলাম। এখন তো তানভীর উজ্জ্বল। যখন তানভীর যখন জমি কিনতে সম্মত হয়েছে, আমাদের মধ্যে পায়না চুক্তি হয়ে গেছে, তখন তানভীর জানতে পারলো যে এই জমিতে প্রতি বছর কি হয়ে যায়? তলায় যায়, তলায় যায়। তখন সে, তানভীর বলতেছে যে না আমি আর আপনার জমি আর কিনবো না, কিনবো না। এখন মামলা করছে কে? আমি করবো। বাদী তো ডেফিনেটলি মামলাই করে। এই জায়গায় মামলা করছে বিক্রেতা। কে করছে? বিক্রেতা। সে বিক্রেতা মামলা করছে যে তানভীর কেন কিনবে না। এটা তো ইওরনার একটা স্থাবর সম্পত্তি, এ না কিনলে আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। তারপরে আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড না। ইওরনার দেখেন এটা লিখিত নিবন্ধিত, লিখিত কি নিবন্ধিত। আর আমার এই জায়গায় কোনো জালিয়াতিও নাই, ভুল বিবরণও নাই। আমি তো এমন না যে বিক্রি করার সময় তারে তো আমি বলি নাই যে এই জমি জীবনেও তলাবে না, এই কথাও আমি কি বলি নাই। এখন সব আমি পূরণ করছি। পূরণ করার পরে তানভীর এসে বলতেছে যে ইওরনার বাদীর সবই ঠিক আছে, কিন্তু আপনি একটু দেখেন ইওরনার, যে এই জায়গা সে আমারে বলে নাই তলাবে না, ঠিক আছে, কিন্তু তলিয়ে যে যায় এ কথাও তো সে কি বলে নাই। তাইলে দেখেন ইওরনার, বাদী সব ঠিক আছে, ওনার কোনো প্রতারণা বা জালিয়াতিও ছিল না, কিন্তু আমার প্রতি বাদীর একটা কি আছে? অন্যায় সুবিধা আছে। তো এই জায়গায় যদি আমারে আমার পক্ষে যদি আমার বিপক্ষে যদি ডিক্রি দেন, তাহলে আমার প্রতি অবিচার হয়ে যায়। বুঝেন কিনা? এটা আপনি চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি কিন্তু সেটাই মনে হচ্ছে যে বাদীর পক্ষে সব আছে, কিন্তু তারপরে মনে হচ্ছে বাদী একটা অন্যায় সুবিধা লাভ করছে কার উপরে? তখন আদালত বললো যে ঠিক ওই আছে, যে উজ্জ্বল আছে। যে বাদী তুমি যেহেতু সব পূরণ করছো, তোমারই ডিগ্রি দেওয়ার কথা, কিন্তু যা দেওয়া যাচ্ছে না, কারণ তোমার একটা কি আছে? অন্যায় সুবিধা আছে। যাও, তোমারে আমি একটা জিনিস পাই দিচ্ছি, সেটারে বলে কি? সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ, সোলাটিয়াম। বলবে যে ঠিক আছে বিবাদী, তোমার জমি কিনা লাগবে না, তুমি বাদীরে কি দিয়ে দাও? সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দাও, যারে বলে কি? সোলাটিয়াম। এই যে দেখেন, যেমন দেখেন, এ নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং বি তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলে, এ হচ্ছে বিক্রি করবে, ক্রয় করবে কে? বি। তবে বন্যার হাত থেকে এই জমি রক্ষা করার জন্য মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। বি এই অবস্থার কথা জানতো না এবং এ তার নিকট হইতে গোপন রেখেছিল। গোপন রেখেছিল তার মানে এই না যে সে এমন গোপন রাখছে, তার মানে এই না যে সে প্রতারণা করছে। গোপন রাখছে মানে কি? সেই কথাও বলে নাই যে কোনোদিন বাঁধ নির্মাণ করা লাগবে না, বাঁধ নির্মাণ করা লাগবে তাও বলে নাই, কতদিন লাগবে নাকি তাও বলে নাই। তো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর ক্ষেত্রে অবশ্যই কি হবে? নামঞ্জুর। যেহেতু এই জায়গা এ একটা অন্যায় সুবিধা লাভ করছে, আনফেয়ার অ্যাডভান্টেজ লাভ করছে কার উপরে? বিবাদের উপরে। বুঝেন কিনা হে অনুপ সাহেব? বুঝতেন? মানে এখানে অন্যায় সুবিধা মানে হচ্ছে বাদী তার যাবতীয় যা আছে সব প্রমাণ করছে, চুক্তি নিবন্ধিত লিখিত সব প্রমাণ করছে, তারপরও আদালত দেখলো যে বাদী এ জায়গায় একটা অন্যায় সুবিধা লাভ করছে কার উপরে? বিবাদের উপরে। তখন আদালত আর কি দিবে না? ডিগ্রি দেবে না। তখন আদালত বিবাদীরে বলবে তুমি সোলেটিয়াম দাও কারে? বাদী। বুঝতে পারছেন? এটা হলো আমাদের 22 ধারায় কয়টা ক্ষেত্রে ডিগ্রি দিবে না? একটা হলো কি? আনফেয়ার অ্যাডভান্টেজ। আনফেয়ার অ্যাডভান্টেজ। নামাজের বিরতি, বাকিটা নামাজের পর শুরু হবে 10 মিনিট পরে। আচ্ছা, কি ভালো হবে? হ্যাঁ ইনশাল্লাহ। দেখেন, তো আমরা দেখি যে বিবাদীর প্রতি
বাদীর অন্যায় সুবিধা বা আনফেয়ার অ্যাডভান্টেজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আলোচনা বিরতির আগে করলাম। সেটা হচ্ছে যে ওই যে যে ক্ষেত্রে বাদী মোটামুটি সে সবকিছুই প্রমাণ করছে, কিন্তু তারপরও আদালত যদি মনে করে যে বিবাদীর প্রতি বাদীর একটা কি আছে, অন্যায় সুবিধা আছে, এবং আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন মনে রাখার সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে যে প্রতিটা সেকশনের সাথে সাথে আপনার উদাহরণ মনে রাখা। অন্যায় সুবিধা মনে রাখবেন, ওই যে জমি বিক্রি করছে, বাদ দেওয়ার দরকার ছিল বাট সেটা সে বলে নাই। আবার এমনও কিছু বলে নাই যে বাদ দেওয়ার কোনো দরকার নাই, এটাও বলে নাই, বাদ দেওয়ার যে দরকার এটাও বলে নাই। তখন আদালতের কাছে যদি মনে হয় যে না, তাহলে অ্যাকচুয়ালি বাদী বিবাদীর প্রতি একটা অন্যায় সুবিধা লাভ করেছে, সো এই ক্ষেত্রে কি হবে বলেন? ডিক্রি দিবে না। দিবে না, দিবে কেন? দিবে না দিয়ে বিবাদীরে বলবে কি দাও, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দাও। জি। আচ্ছা, তারপরেরটা দেখেন, বিবাদীর প্রতি কঠোরতা, হার্ডশিপ। হার্ডশিপ যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতা, আন্ডারলাইন করবেন, বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না। আন্ডারলাইন করেন, মানে বিবাদীর একটা কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলছে যা বিবাদী কি করতে পারে না, বুঝতে পারে না। অপরদিকে উহা না করলে বাদীকে এমন ধরনের কোনো কঠোরতায় জড়াবে না। আচ্ছা, তাহলে আমার মনে রাখতে হবে, একটা হলো অন্যায় সুবিধা, আমি মনে রাখবো ওই যে বাদের উদাহরণ দিয়ে। আর কঠোরতা, আমরা একটু, এটা হলো সেই ফেমাস উদাহরণ যে আপনার এটা আরেকটা, এই উদাহরণটা আমার সবসময় মনে রাখা দরকার, যে আপনি যদি শেষ পর্যন্ত লেগে থাকেন তাহলে ইনশাল্লাহ একসময় কি প্রতিকার পাওয়াই যায়। তো দেখেন, আমরা চলে আসি লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ, 39 DLR AD 1987-243 মামলা। এটা একটু পড়ি দেখেন, যদিও আমরা জানি, তারপরে নতুন করে একটু পড়ি। যে বিক্রেতা তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য ক্রেতার সাথে বায়না চুক্তিবদ্ধ হয়। এই জায়গায় যে যে বিক্রি করে তারাই তো বিক্রেতা বলে নাকি? তো কি বাড়ি বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়? আবাসিক বাড়ি। ক্রেতা চুক্তি অনুসারে ক্রেতা চুক্তি অনুসারে 6,000 টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল। তাহলে বায়না দিছে কয় টাকা ভাই? এবং পরবর্তীতে আরো 2500 টাকা প্রদান করে। তাহলে প্রথম দিল কত? 6,000, পরে দিছে কত? 2500। তাহলে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে। বলা হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট যখন পাওয়া হবে তারপরে বিক্রয় দলিল কি সম্পাদন করা হবে। বাট এর আগে টাকা দিল কত? 6,000 আর হচ্ছে 8,500। কিন্তু বিক্রেতা বিক্রয় দলিল সম্পাদন করতে অস্বীকার করে। মানে যখন ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা পাওয়া গেছে ওই মুহূর্তে এসে বিক্রেতা বলতেছে কি, না আমি আপনার কাছে এই জমি কি করব না, বিক্রি করব না। এবং ক্রেতা মকদ্দমা দায়ের করে। দেখেন, সো অস্বীকার করার পর তো ক্রেতাই মামলা দায়ের করবে, যেহেতু সে কিনতে পারতেছে না। মকদ্দমায় বিচারিক আদালত বাদী ক্রেতার পক্ষে ডিক্রি প্রদান করে, মানে ক্রেতার পক্ষে বিচারিক আদালত ডিক্রি প্রদান করছে, এবং যা হাইকোর্ট বিভাগে বহাল থাকে। এখানে হাইকোর্ট বিভাগ ধরেন আপিল আদালত। সো যেহেতু এ জায়গা ক্রেতা হচ্ছে বাদী, ক্রেতা দেখাইছে যে ওনার এটা একটা আবাসিক আবাসিক বাড়ি, যেহেতু স্থাবর সম্পত্তি, ক্রেতা দেখাচ্ছে ওনার সে প্রথমে বিক্রি করতে চেয়েছিল, সে যদি বিক্রি না করে তাহলে আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ডও নাই, আবার অর্থ দ্বারাও ক্ষতি পূরণ করা সম্ভব না। আবার এটা বলতে পারেন যে এটা ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, যাই হোক না কেন। তো যে কারণে বিচারিক আদালত তারা কি দিছে? ডিক্রি দিছে। ইভেন যখন ওই যে বিক্রেতা মামলায়, মূল মামলায় হেরে গিয়ে সে আপিল করলো হাইকোর্ট বিভাগে, হাইকোর্ট বিভাগও ডিক্রি ক্রেতার পক্ষেই কি বহাল রাখছে। অতঃপর বিবাদী বিক্রেতা আপিল বিভাগে আপিল করে। মানে বিক্রেতা কিন্তু দুই জায়গায় হারছে। কোথায় কোথায় হারলো? বিচারিক আদালতে হারলো, আপিল আদালত হিসেবে হাইকোর্ট বিভাগে হারলো। হারার পরেও সে নাসরবান্দা, তার সর্বশেষ প্রতিকার হচ্ছে হাইকোর্ট বিভাগ যাই দেখ না কেন এটার এগেইনস্টে আপিল বিভাগে কি করা যায়? আপিল করা যায়। সো সে গিয়ে আপিল বিভাগে আপিল করছে। দেখেন, বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে বলে যে বিবাদী হলো কে? বিক্রেতা। বিবাদী হচ্ছে কি? বিক্রেতা। যে এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নাই। সে বলতেছে যে ওনার, যে আমি
বিচারিক আদালতে হারছি, আপিল আদালতে হারছি, শেষ ভরসা হিসেবে আপনার কাছে এসেছি। এবং আমি যদি এই মামলায় হেরে যাই, আমি দুই জায়গায় ইতিমধ্যে হেরেছি, এই জায়গায় যদি আমি হেরে যাই, তাহলে আমার পথ ছাড়া, পথে বসা ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। আদালত যদি বলে কেন আপনার পথে বসতে হবে, দেখেন আপিল বিভাগ বিবাদী বিক্রেতার এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবতের ডিক্রি দেওয়া হয়, বিবাদী বিধবা বিক্রেতা উক্ত বাড়ির আয় হতে কি হবে, বঞ্চিত হবে, আর বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো জায়গা থাকবে না। আদালত তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে বলতেছে যে বিবাদীর বিপক্ষে, যদিও বিবাদী দুই জায়গা হারছে, হারেই তো আপিল বিভাগে আসছে, আপিল বিভাগ বলতেছে যে যদি তার বিপক্ষে ডিক্রি দেওয়া হয়, অর্থাৎ তার যদি বাড়ি বিক্রি করাই লাগে, তাহলে তো তার আর কোনো পথে বসা ছাড়া আর কি নাই, কোনো উপায় নাই, কারণ এটা তার একমাত্র সম্ভব। অন্যদিকে বাদী ক্রেতা একজন ব্যবসায়ী ছিল যে দুই জায়গা জিতছে অলরেডি, মানে বিচারিক আদালতেও ডিগ্রি পাইছে, আপিল আদালতেও ডিগ্রি পাইছে, এখন ব্যবসায়ী ছিল এবং সে বিবাদী বিক্রেতার মতো বিধবা ছিল না। সুতরাং যদি চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয়, তাহলে এটা বিবাদী বিক্রেতার জন্য কষ্টের হবে, কিন্তু চুক্তি বলবৎ না করা হয়, সেই ক্ষেত্রে বাদী ক্রেতার প্রতি এমন কোনো কষ্ট বা হার্ডশিপ সৃষ্টি করবে না। অর্থাৎ যদি ডিক্রি না দেয়া হয়, তাহলে বাদী ক্রেতার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু ডিক্রিটা যদি দেয়া হয়, তাহলে বিবাদী বিক্রেতার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, কঠোরতা হয়ে যায় তার প্রতি। যদিও চুক্তিটি একটা কি চুক্তি, বৈধ চুক্তি, অর্থাৎ বাদী মোটামুটি সবকিছুই প্রমাণ করছে, সবকিছু প্রমাণ না করলে তো দুই জায়গায় তো ডিক্রি এমনি এমনি পাই নাই, কিন্তু আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। আপিল বিভাগ বললো যে না ঠিক আছে, যদিও দুই আদালত, বিচারিক আদালত, হাইকোর্ট বিভাগ দুই জায়গায় বাদী ডিক্রি পাইছে, কিন্তু এই পরে লাস্টে এসে বললো যে যেহেতু এটা যদি ডিক্রি বিবাদীর বিপক্ষে দেওয়া হয়, তাহলে বিবাদীর প্রতি কি হয়ে যায়, কঠোরতা হয়ে যায়। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী বিক্রেতা মানে বিধবা, দেখেন কত টাকা, 1,00,000 টাকা ক্ষতিপূরণ সহ উইথ সোলেটিয়াম সম্পূর্ণ বায়না অর্থ 8,500 টাকা বাদী ক্রেতাকে পরিশোধ করে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ হবে না। তাহলে এই ক্ষেত্রে ক্রেতারে বলে দিল, বিক্রেতারে বলে দিল আর কি, ঠিক আছে আপনার বিপক্ষে ডিক্রি দেওয়া হবে না, বাট আপনি যে টাকা প্রথমে নিছেন 6,000 আর হলো 2500, কত 8,500, এটার সাথে সাথে সোলেটিয়াম দিবেন, সোলাটিয়াম বা সোলেটিয়াম যাই বলেন না কেন, সান্তানুপাত ক্ষতিপূরণ কারে দিবে, বাদী রে, ক্রেতারে কত টাকা, 1,00,000 টাকা। এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার বিপক্ষে ডিক্রি দেওয়া হবে না বা চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করা লাগবে না। তাহলে এখানে একটা জিনিস আপনি এইভাবে, এই উদাহরণটা কিন্তু মনে রাখা খুব বেশি কঠিন না, এবং আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে, অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ, মাঝে আবার বিধবা আসলো কোন ফাঁক দিয়ে। তো বিধবা ধরেন লুৎফুর রহমান সাহেবের যে ওয়াইফ, বা গোলাম আহমেদ শাহের যে ওয়াইফ ধরেন, যেহেতু মামলাটা হলো লুৎফুর রহমান বাদী, তো বিক্রেতা গোলাম আহমেদ শাহর যে ওয়াইফ, সে কি হইতে পারে বলেন, সে মারা গেছে, প্রথমে সে ছিল বিবাদী, পরে বিবাদীর জায়গায় পক্ষভুক্ত হয়েছে তার ওয়াইফ। ওইটা আপনার 39 ডিএলআর খুলে দেখতে হবে এই মামলাটা, 39 ডিএলআর খুঁজলে বিস্তারিত পাওয়া যাবে। জি, সো এটা তাহলে আমরা একটা উদাহরণ আগেরটা পেলাম আনফেয়ার অ্যাডভান্টেজের, যে জায়গা বাদী অন্যায় সুবিধা পায় কার উপর, বিবাদীর উপর, আর এই যে একটা পেলাম কি হার্ডশিপ, যে জায়গা মানে আপনার কঠোরতা কার বেশি হয়ে যায়, বিবাদী। তো এই যে দুটো আমরা পেলাম, তো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে উপরের একই উত্তর, যে বাদী সবকিছু প্রমাণ করার পরেও কোন ক্ষেত্রে আদালত ডিক্রি দিবে না, বা ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা ব্যাখ্যা করুন, তাহলে কিন্তু আমার এই দুইটা ব্যাখ্যা করতে হবে, আনফেয়ার অ্যাডভান্টেজ আর একটা কি হার্ডশিপ, এবং অবশ্যই এই কেস রেফারেন্সটা সহ। তারপরে দেখেন যে কখন, তাহলে এতক্ষণ মোটামুটি বাদীর বিপক্ষে গেল সবগুলো, তাহলে কখন ডিক্রি দিতে মানে ডিক্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, মানে কখন আদালত ডিক্রি দিবে। তাহলে এইভাবে বলা যায়, যদি বাদী সবকিছু প্রমাণের পর আদালতের কাছে যদি মনে হয় যে এখানে কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ নাই, বা এখানে কি নাই, কোনো কঠোরতা হার্ডশিপ নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি দিবে, ডিক্রি দিবে। অর্থাৎ ওই দুইটা না থাকলেই তো বাদীর পক্ষে ডিক্রি দিবে। দেখেন যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন একটি রেল কোম্পানির নিকট, একটি রেল কোম্পানির নিকট জমি বিক্রয় করে, বিক্রি করছে, যে কোম্পানি
এর সুবিধার জন্য কতিপয় নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হয়। কোম্পানিটি জমি গ্রহণ এবং তা তাদের রেলপথের জন্য ব্যবহার করে। এর পক্ষে কাজ করার চুক্তি সুনির্দিষ্টভাবে ডিগ্রি পালনের ডিগ্রি প্রদান করা উচিত হবে। এটা এখানে আমরা বইয়ের যে উদাহরণ হুবহু আছে এইগুলো আসলে আপনার স্বয়ং সম্পূর্ণ না। যদি এইভাবে চিন্তা করেন যে একটা জমি বিক্রি করতে চাইছে, রেলওয়ে কোম্পানি জমিটা কি ক্রয় করতে চাইছে, পরবর্তীতে রেলওয়ে কোম্পানি বললো যে আমি ক্রয় করব না, তাহলে মামলা করছে যে জমি বিক্রি করবে সে সে বিক্রি করার পরে সে 12 ধারা সব মোটামুটি যে কোনো একটা যে কোনো একটা আছে তার পক্ষে প্রমাণ করছে, এবং এটাও প্রমাণ করলো যে ইউরোনের এই জায়গা আমার বিবাদীর প্রতি কোনো আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, আমার বিবাদীর প্রতি কোনো কি হার্ডশিপও নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত তার পক্ষে ডিগ্রি দিতে পারে। কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। তাহলে এই জায়গাতে উদাহরণ দিচ্ছে, এই উদাহরণ ছাড়াও আপনি এইভাবে বলতে পারেন যে এ একটা জমি বিক্রি করতে চাইছে, বি কি ক্রয় করতে চাইছে, পরবর্তীতে বি ক্রয় করতে কি করে অস্বীকার করে, তাহলে এ মামলা করছে, মামলা করে সে যদি দেখায় যে এখানে তার কোনো আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই, আর যেহেতু এটা স্থাবর সম্পত্তি ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, তাহলে এই ক্ষেত্রে আদালত এর পক্ষে ডিগ্রি দিতে পারে। জি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের 22 ধারা। এবং এখানে একটা জিনিস দেখেন যে সোলাটিয়াম পরীক্ষায় যদি সোলাটিয়ামের টিকা আসে, তো এটা একটু দেখেন। সোলাটিয়াম কিন্তু কি অলরেডি আপনাদের মানে আপনি নিজে থেকেই লিখতে পারেন যে যে ক্ষেত্রে সোলাটিয়ামের সংজ্ঞা এইভাবে দেওয়া যায় যে যে ক্ষেত্রে বাদী তার মামলা যথাযথভাবে প্রমাণ করার পরেও আদালত বাদী পক্ষে ডিক্রি না দিয়ে বাদীরে সান্ত্বনাবোধক ক্ষতিপূরণ দেয়, তাহলে এই কি বলে সোলাটিয়াম। 22 ধারায় দুইটা ক্ষেত্রে আদালত বাদীরে সোলাটিয়াম দিতে পারে, যদি আদালত মনে করে দুইটা ক্ষেত্রে কি কি, একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ আর একটা হলো কি। এই যে দেখেন সোলাটিয়াম বলতে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বোঝায়। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 1877 22 ধারা অনুযায়ী আদালত যদি দেখতে পান যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া হলে বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করা হবে বা বিবাদী এমন কষ্টের মধ্যে ফেলবে যা সে পূর্বে বুঝতে পারেনি, এবং উক্ত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি না দিলে বাদীর তেমন কষ্টের কারণ ঘটবে না, তখন বাদীর দাবি আইনসম্মত হলেও আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিবেন না। এসব ক্ষেত্রে আদালত বাদীকে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিতে পারে যা সোলাটিয়াম বলে গণ্য হয়। এ সম্পর্কে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। এ সম্পর্কে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত হতে ধারণা পাওয়া যায়। তো যদি আপনাকে সোলাটিয়াম আসে অবশ্যই আমি উল্লেখ করতে হবে কত দ্বারা? 22 ধারা। দুইটা ক্ষেত্রে দেয়, একটা ক্ষেত্রে। আর একটা কথা বলে দিই, যে জায়গায় 22 ধারার আপনি দুইটা ক্ষেত্র লিখবেন সে জায়গায় ওই আর একটা ক্ষেত্রেও কি লিখে দিবেন, যে দুইটা ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি না দিয়ে সোলাটিয়াম দেয়, আর একটা ক্ষেত্রে হলো ডিগ্রি দেয়। আচ্ছা, তাহলে আমাদের 12তে বললো ভাই, অনেক ক্ষেত্রে আমরা এখনই গুলাই ফেলি কিভাবে দেখেন, যে 12তে বললো যে চুক্তি কখন সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য, কয়টা ক্ষেত্রে? 21 বললো কখন চুক্তি সুনির্দিষ্টভাবে অবলবৎযোগ্য বা বলবৎযোগ্য নয়, কত? 8টি ক্ষেত্রে। আচ্ছা, আর 22 বললো যে কয়টা ক্ষেত্রে কার্য সম্পাদনের ডিগ্রি দিবে, বলবৎযোগ্য বলো কয়টা ক্ষেত্রে দিবে? একটা ক্ষেত্রে দিবে। আর দিবে না কয়টা ক্ষেত্রে? বুঝেন কিনা? তো যদি আসে বলবৎযোগ্য 12, অবলবৎযোগ্য 21, আর ডিগ্রি দিবে কি দিবে না এটা কত? 22। বুঝলেন কিনা? আদালত দুইটা ক্ষেত্রে দিবে না আর একটা ক্ষেত্রে কি দিবে। এবার আমরা একটু চলে আসি, দেখেন পরীক্ষায় প্রশ্ন এই যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে যে এই প্রশ্ন কখনো আসে নাই, বাট আমাদের জানতে হবে। থার্ড ব্র্যাকেট বুঝেন তো? আবার বলেন না যে কোনো জায়গায় তো থার্ড লেখা নাই। দেখেন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য যে মামলা দায়ের করতে পারে, এখানে ইয়া দিয়ে লেখেন যার পক্ষে ডিগ্রি দিবে, যার পক্ষে। এখানে একটু অবলিক দিয়ে লেখেন যে যার পক্ষে ডিগ্রি দিবে। তাহলে এর আর এক নাম কি? চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য যে মামলা দায়ের করতে পারে, যে মামলা দায়ের করতে পারে। দেখেন এটা আমার মনে রাখতে হবে, চুক্তি সুনির্দিষ্টভাবে মানে 12 ধারার মামলা কে কে করতে পারে বা যার পক্ষে ডিগ্রি দিতে পারে, এটা বলছে কত ধারায়? দুইটা জিনিস মনে রাখেন, যদি পরীক্ষায় আসে যে আপনি মোটামুটি এই জায়গায় যে ঝামেলাটা হয় 12 থেকে 30-এর মধ্যে, অনেকে প্রশ্ন আসে একটা লিখে দিয়ে আসে আর একটা, বুঝতে পারে না, ভাষাগুলো সব একরকম লাগে। তো আমি কিন্তু একটু ছাড়ানোর চেষ্টা করতেছি। যদি বলে বলবৎযোগ্য 12, অবলবৎযোগ্য 21, যদি বলে
আদালত ডিক্রি দিবে কখন, বা ডিক্রি দেওয়া বিবেচনামূলক ক্ষমতা, বা কয়টা ক্ষেত্রে ডিক্রি দিবে কয়টা ক্ষেত্রে দিবে না, কত ভাই, বুঝেন কিনা? 23-এ এসে নতুন আর একটা জিনিস যোগ হয়েছে, যে সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা কে দায়ের করতে পারে, কে দায়ের করতে পারে। আর অবলিক দিয়ে কি লিখতে বলছি, যার পক্ষে 12 ধারার ডিক্রি দিতে পারে। একটু দেখি, দেখেন, যে ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী চুক্তি পালন, আন্ডারলাইন করেন, কার্যকর করার জন্য মামলা করতে পারে, সেই সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর কত ধারায়, 23 ধারা বলতেন, কত ধারা, 23 ধারায় বলা হয়েছে বা বর্ণিত হয়েছে। এই ধারা মতে নিম্ন বর্ণিত ব্যক্তিগণ চুক্তি পালন কার্যকর করার মামলা করতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, নিম্ন বর্ণিত মানে আমরা যখন প্রিলিমিনারিতে কিছু কিছু জিনিস আছে যা আপনার খুঁটিনাটি সহ জানতে হয়, সেই ধারায় আমরা পড়তাম যে যার পক্ষে দিতে পারে কয় শ্রেণী, 8 শ্রেণী, বা যে মামলা করতে পারে 8 শ্রেণী। 23 ধারা মানে কয় শ্রেণী, 8 শ্রেণী। এখন এই জায়গা কিন্তু আমি 8 শ্রেণী কি বলছি, কি বলেন, 8 শ্রেণী জায়গা না বললে সমস্যা নাই, কারণ আমি বললাম 8 শ্রেণী, কিন্তু আমার তাইলে আমার 8 শ্রেণী বললে 8 শ্রেণী লেখা আমার কি হয়ে যায়, মানে ফরজ হয়ে যায়, ফরজ ওয়াজিব বলে। 8 শ্রেণী বললে আমার অ্যাটলিস্ট 7-8 শ্রেণী লেখা লাগে, কিন্তু আমি এই জায়গায় আমার 8 শ্রেণী দিয়ে কাম নাই। এখন আমরা এই জায়গায় প্রকৃতপক্ষে লেখলাম, কোনো উল্লেখ করলাম না, বাট আমি জানি 8 শ্রেণী। এখন কে কে দেখেন, আর 8 শ্রেণী লিখতেও পারেন, 8 শ্রেণী লিখে 8 শ্রেণী লেখার পর লিখলেন ইত্যাদি, বুঝতে পারছেন? আমরা এই জায়গায় প্রকৃতপক্ষে লিখবো কয় শ্রেণী, দেখেন 4 শ্রেণী কি কি। প্রথম যেটা, চুক্তির যে কোনো পক্ষ, চুক্তির মানে একটা চুক্তিতে ধরেন যদি বিক্রয় চুক্তি হয়, দাতা বিক্রেতা অথবা ক্রেতা নাকি, তাহলে ধরেন বিক্রেতা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে মামলা করবে কে, ক্রেতা। আর ক্রেতা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে কে করবে, কে, বিক্রেতা। তাহলে চুক্তির যে কোনো পক্ষ, বুঝতেন, বোঝা গেছে? তাহলে 12 ধারার মামলা চুক্তির যে কোনো পক্ষ, আইদার আপনার ক্রেতা আর অথবা কি বিক্রেতা। আচ্ছা, পরেরটা দেখেন, চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এটা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি আপনি এইভাবে চিন্তা করেন যে ওই যে আপনার উনি যদি কাউরে নিয়োগ করে থাকে যে আমার পক্ষে অমুক মামলা করবে সে, অথবা এইভাবে বৈধ প্রতিনিধি ধরেন, বৈধ প্রতিনিধি মানে কি, সে যদি মারা যায়, চুক্তি হয়েছিল মাসুদ আর অনুপের বিরুদ্ধে, এখন অনুপ যখন চুক্তি ভঙ্গ করছে তখন মাসুদ আর বেঁচে নাই, মাসুদ আর কি বেঁচে নাই, তাহলে মাসুদের যে বৈধ প্রতিনিধি আছে সে মামলা করতে পারে নাকি। তাহলে আমরা প্রথমটা পেলাম চুক্তির যে কোনো পক্ষ, দ্বিতীয়টা পেলাম কি স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, অথবা আহ চুক্তির মানে যে কোনো পক্ষের প্রধান। 3 নাম্বার দেখেন, পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হলে তারপর উক্ত কোম্পানি অন্য কোনো পাবলিক কোম্পানির সাথে আন্ডারলাইন করে একত্রিত হওয়ার ফলে উদ্ভূত নতুন কোম্পানি। পাবলিক কোম্পানি, কোম্পানি হচ্ছে 2 প্রকার, একটা হলো প্রাইভেট আর একটা হচ্ছে, সেই জিনিস পড়াইতে গেলে আবার কোম্পানির হতে চলে যেতে হবে, তাই দিয়ে আমাদের কাজ নাই। দেন পাবলিক কোম্পানি, আমাদের যে ঢাকা ওয়াসা একটা কি কোম্পানি, পাবলিক কোম্পানি ধরেন। এখন ঢাকা ওয়াসা চুক্তি করছিল, ঢাকা ওয়াসা চুক্তি করছে আমাদের নূর ইসলাম ভুঁইয়ার সাথে, যে নূর ইসলাম ভুঁইয়া ঢাকা ওয়াসার কাছে 10 একর জমি বিক্রি করবে। তো যখন চুক্তি হয়েছে, কিন্তু ইতিমধ্যে নূর হোসেন ভুঁইয়া পরে দেয় বলতেছে যে না আমি জমি বিক্রি করব না, তাহলে মামলা করবে কি ঢাকা ওয়াসা। কিন্তু যখন ঢাকা ওয়াসা মামলা করবে ততদিনে ঢাকা ওয়াসা আর খুলনা ওয়াসা দুইজনে একসাথে যোগ হয়ে নাম হয়েছে ধরেন আর একটা পদ্মা ওয়াসা হয়ে গেছে, পদ্মা ওয়াসা। কিন্তু যখন চুক্তি করছিল তখন কি ছিল, ঢাকা ওয়াসা। কিন্তু যখন চুক্তি মানে শর্ত ভঙ্গ করলো তখন মামলা করতেছে কি হিসেবে, পদ্মা ওয়াসা। পদ্মা হিসেবে ওয়াসা হিসেবে মামলা করলে হবে, কোনো সমস্যা নাই, বুঝেন কিনা? এই যে দেখেন যে পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হলে তারপর উক্ত কোম্পানি অন্য কোনো পাবলিক কোম্পানির সাথে একত্রিত, একত্রিত মানে কি একসাথে হয়ে গেছে, বুঝেন না? ধরেন রবি আর এয়ারটেল যোগ হয়ে আর একটা নাম হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার প্রথম যেটা সেটা হচ্ছে যে চুক্তির যে কোনো পক্ষ, চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, 3 নম্বরে হচ্ছে যে কোনো পাবলিক কোম্পানি
যখন পাবলিক কোম্পানি চুক্তি করে, কিন্তু পরবর্তীতে সেই পাবলিক কোম্পানি যদি আরেকটা পাবলিক কোম্পানির সাথে একত্রিত হয়ে যায় তাহলে সেই নতুন কোম্পানি। বুঝেন কিনা? আচ্ছা, পরেরটা দেখেন, যখন একটি পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ বলতেন, উদ্যোক্তা হচ্ছে যে যাদেরকে নিয়ে এই কোম্পানিটা কি গঠিত হয়। বল দিবেন কোম্পানি গঠনের পূর্বে কোম্পানির প্রয়োজনে চুক্তি করে এবং কোম্পানি গঠনের শর্তাবলীতে তেমন চুক্তি সম্পন্ন করা হয় সেখানে কোম্পানি। এটা হচ্ছে যে ঢাকা ওয়াসা যখন গঠিত হয় নাই, ঢাকা ওয়াসা গঠনের নিমিত্তে ঢাকা ওয়াসানের 10 জন উদ্যোক্তা, এই আমাদের সজল, আরাফাত সাহেব, মাসুদ, ইন্দ্রা 10 জনে মিলে নূর ভূঁইয়ার জমি ক্রয় কি করছে, চুক্তি করছে। কিসের নিমিত্তে? ঢাকা ওয়াসা গঠনের শর্তে। এবং ঢাকা ওয়াসা যখন কোম্পানি গঠন হয়ে গেছে এবং শর্তাবলীতে লেখা আছে যে অমুক 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 উদ্যোক্তা কোম্পানির জন্য অমুকের সাথে জমি বিক্রয়ের চুক্তি করে, পরবর্তীতে যখন কোম্পানি গঠন হয়ে গেছে তখন নূর ইসলাম ভূঁইয়া বলতেছে যে আমি আর জমি বিক্রি করবো না। এখন যখন চুক্তিটা করেছিল তখন কি কোম্পানি ছিল? ছিল না, তখন তো উদ্যোক্তারা করছে, 10 জন উদ্যোক্তা। আর যখন শর্তভঙ্গ করলো তখন কি অলরেডি কি কোম্পানি গঠন, তাহলে মামলা করবে এক্ষেত্রে কি কোম্পানি। এই যে দেখেন, যখন একটি পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কোম্পানি গঠনের পূর্বে আহ কোম্পানির প্রয়োজনে চুক্তি করে, ওই যে 10 জন চুক্তি করছিল কি কোম্পানির প্রয়োজনে, এবং কোম্পানি গঠনের শর্তাবলীতে তেমন চুক্তি সম্পন্ন করা হয় সেখানে বল দিবেন কোম্পানি। সেখানে কে? বুঝেন কিনা? আচ্ছা, তো 13 ধারা 23 ধারা আমার মনে রাখা খুব বেশি কঠিন না, আমি জাস্ট এইভাবে মনে রাখবো যে 12 ধারার মামলা কে করতে পারে, মানে কার্য সম্পাদনের মামলা কে করতে পারে, বা আদালত কার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে। কয় শ্রেণী? 8 শ্রেণী। 8 শ্রেণী, বাট আমরা লিখিত পরীক্ষায় যদি আসে লিখবো কয় শ্রেণী, মানে 4 শ্রেণী লিখবো না, আমি 8 শ্রেণীর কথা বলেই 4 শ্রেণী লিখে বলবো কি ইত্যাদি। বুঝলেন কিনা? আর 8 শ্রেণী যাতে লিখবেন ভাই, এটা তার তার ব্যাপার, মানে এই 8টাই মুখস্থ করতে হবে, এটা তার তার ব্যাপার। মানে 8টা মুখস্থ করতে যাই আপনি যে আর একটা প্রশ্ন মিস করবেন, বা বাকি 4টা খুব জটিল, ভাষা কি জটিল, আর আমার তো সব জানার তো দরকার নাই। আপনার কি 80 দরকার? আপনার কত দরকার? আপনার 49.50 হইলেও সমস্যা নাই, 0.50 গ্রেস দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো আমার দরকার কত? 50। আর ভাইবা পর্যন্ত টাইমে টুনে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 23 ধারায় তাহলে 4টা গ্রাউন্ড কি কি ভাই? 23 ধারার টাইটেল কি? যে যে 12 ধারার মামলা করতে পারে বা যার পক্ষে ডিগ্রি দিতে পারে, যে কোনো পক্ষ, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, তারপরে পাবলিক কোম্পানি যখন অন্য পাবলিক কোম্পানির সাথে একত্রীভূত হয় সেই কোম্পানি, তারপরে সবশেষে যেটা সেটা হচ্ছে পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ যখন কোনো কি করে চুক্তি করে ওই কোম্পানির স্বার্থে, তাহলে সেই নতুন পাবলিক কোম্পানি। বুঝলেন কিনা? আচ্ছা, আরো 4 জন আছে যার যার, আরো 4 জন যার দরকার সে পড়ে নিবেন, আমি এইটুকু পড়াবো দেখেন। আচ্ছা, কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার পরীক্ষায় শুধু 23 ধারা আসবে না, 23 ধারার সাথে আরো এদিক সেদিক কি মিলে আসবে, তাহলে আমি 23 ধারায় লিখে তো আমার জীবন নষ্ট করার কোনো দরকার নাই। পরেরটা দেখেন, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পার্সোনাল বার্স টু দা রিলিফ, এখানে অবলিক দিয়ে লেখেন যার পক্ষে কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না, যার পক্ষে দিবে না, যার পক্ষে কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না। যার পক্ষে কার্য সম্পাদনের ডিগ্রি কি দিবে না।
যার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিবে না, একটু বুঝেন। সো 23 ধারা কি বললো? যার পক্ষে দিবে বা যে মামলা করতে পারে। কোন মামলা? 12 ধারা মামলা, কার্য সম্পাদনের মামলা। আর তাহলে আমি 23 মনে রাখবো, মনে রাখবো যার পক্ষে দিবে, কার্য সম্পাদন ডিক্রি দিবে। আর 24 হলো যার পক্ষে কি দিবে না। উভয় হচ্ছে পক্ষ, উভয় কি পক্ষ, মানে কে মামলা করলে তারে 12 ধারা ডিক্রি দিবে, এটা হলো 23। আর কে মামলা করলে তার পক্ষে 12 ধারা ডিক্রি দিবে না, এটা কত? 24। আর 24-এর আর একটা নাম হচ্ছে প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধক, এটার অর্থ একই দাঁড়ায়। প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা মানে কি? মানে আমি প্রতিকার পাবো না, আমি প্রতিকার পাবো না, মানে আমার 12 ধারার ডিগ্রি কি দিবে না, 12 ধারার ডিগ্রি দিবে না। দেখেন কথাগুলো ছোট, বাট ব্যাখ্যা করতে বেশ সময় লেগে যায়। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন 24 ধারা অনুসারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না। এমন ব্যক্তির পক্ষে, দেখছেন, এমন ব্যক্তির পক্ষে করা যায় না যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। একটু আন্ডারলাইন করেন, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। এরকম কোনো ব্যক্তি যদি হয় যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, তাহলে সে অ্যাকচুয়ালি তার পক্ষে আদালত ডিক্রি দিবে না। এই উদাহরণ উনি তো বলে খালাস, ব্যাখ্যা দিতে গেলে বেশ বেশ কিছু কথা বলা লাগে। দেখেন, ধরেন কে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এটা আমরা বুঝবো কেমনে? একটু উদাহরণ দিয়ে এইভাবে চিন্তা করেন যে আনারুল হক সাহেবের পক্ষে অনুপ সাহেব জমি কিনছে তানভীরের কাছ থেকে। তা অনুপ জমি কিনতেছে না, অনুপ অনুপ হচ্ছে কার প্রতিনিধি? আনারুল হক সাহেবের প্রতিনিধি। সে আনারুল হক সাহেবের পক্ষে জমি কিনতেছে কার থেকে? তানভীরের কাছ থেকে, বুঝেন? কিন্তু বায়না চুক্তিতে ওই এমন ভাবে উল্লেখ করছে যে যে জায়গায় সে কাজ করছে, অনুপ উল্লেখ করছে যে সে নিজের জন্য কিনছে, আনারুল হক সাহেবের পক্ষ হিসেবে কেনে নাই। কিন্তু অ্যাকচুয়ালি তানভীর বিক্রি করতেছে জমি কিসের জন্য জানেন? যে আনারুল হক সাহেব কিনবে বলেই বিক্রিটা করতেছে। যদি অনুপ পার্সোনালি কিনতো তাহলে তানভীর বিক্রি করতো না, বুঝেন কিনা? কিন্তু অনুপ জমি কিনতে গেছে আনারুল হক সাহেবের পক্ষে, কিন্তু সিস্টেমে কিনে ফেলছে নিজের নামে, বায়না চুক্তি, মানে নিজে। এখন যখন তানভীর পরে বলতেছে যে না, বায়না চুক্তি হয়ে গেছে, তানভীর যখন পরে বুঝতে পারছে যে ধরেন যে এটা তো আনোয়ার হক সাহেবের পক্ষে কিনে নাই, বরং অনুপ নিজের পক্ষে কিনছে, তখন তানভীর বলল যে না অনুপ সাহেব, আপনার কাছে আমি জমি বিক্রি করবো না। তাহলে মামলা করবে কে বলেন তো? অনুপ। অনুপ মামলা করবে কিসের? কার্য সম্পাদনের। কার্য সম্পাদনের মামলা যদি এই জায়গায় করে, আদালত অনুপের পক্ষে ডিক্রি দিবে না। কেন? কেন দিবে না? কারণ আদালত বলবে যে তুমি তো এই কাজটা করছো কার পক্ষে? আনোয়ার হক সাহেবের পক্ষে। এখন তুমি যে নিজের নামে কিনতে যাচ্ছ, এটা তো আর এখন তোমার পক্ষে দেওয়া যাবে না। আর যার পক্ষে 12 ধারা ডিক্রি দেওয়া যায় না, তার ক্ষতিপূরণও দেওয়া যায়। বুঝতে পারছেন? তো এটার উদাহরণ হচ্ছে এরকম যে একজনের পক্ষে জমি কিনতে গিয়ে সে নিজের নামে জমিটা যদি চুক্তি করে, পরবর্তীতে যে বিক্রি করবে সে আর বললো যে আপনার কাছে আমি বিক্রি করব না, তাইলে যে ওই যে যে যার পক্ষে কিনতে গেছিল সেই যে যে এজেন্ট যদি মামলা করে, তার পক্ষে আদালত কার্য সম্পাদনে ডিক্রি দিবে না। এটা হলো 24-এর ক। 24-এর ক। আচ্ছা, এ বুঝেন কিনা? আচ্ছা, 24-এর খ দেখেন, যে চুক্তির যে নিজে, আন্ডারলাইন করেন, যে নিজে, যে নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা 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 শর্ত পালনে অসমর্থ হয়, মানে নিজেই সে মামলা করতে 12 ধারা, বাট সে নিজের অংশের কাজে ঠিকঠাক মতো করে নাই, যার ফলে তার নিজের অংশের কাজ সম্পাদন বাকি থাকে। আমি আমি জমি কিনছি অনুপের, এখন অনুপ বলতেছে যে আপনার কাছে আমি জমি বিক্রি করবো না, আমি যে 12 ধারা মামলা করছি, কিন্তু আমি নিজেই অনুপরে ঠিকঠাক মতো টাকা পয়সা দেই নেই বা বাকি টাকা দেওয়ারও ক্ষমতা আমার নাই, তখন কি আমার ডিগ্রি দিবে? আদালত বলবে যে আপনি তো আপনি নিজের অংশের কাজই তো ঠিকঠাক ভাবে করেন নাই, আপনার পক্ষে তো 12 ধারা ডিগ্রি দেওয়া যাবে না। তাইলে আমি প্রথমটা পেলাম যে যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। দ্বিতীয়টা পেলাম যে নিজে শর্তভঙ্গ করে বা যে নিজের অংশ কাজ ঠিকঠাক মতো করে নাই বা নিজের অংশের কাজ কি রয়েছে, অসম্পূর্ণ রয়েছে। পরেরটা দেখেন, ক, যে ইতিমধ্যে আন্ডারলাইন করেন তার প্রতিকার বেছে নিয়েছে এবং যে চুক্তি ভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ
পেয়েছে। আচ্ছা, আমরা এটা আন্ডারলাইন করেন, যে প্রতিকার বেছে নিয়েছে আর যে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে। একটু বুঝেন, আমাদের এখানে একটা জিনিস মনে রাখা দরকার, এখানে উল্লেখ করা হয় নাই, পরে পাবেন হয়তোবা, যে 12 ধারার মামলা যখন করে কার্য সম্পাদনের সাথে সাথে আমি কি চাইতে পারি? ক্ষতিপূরণ চাইতে পারি 19 ধারায়। কত ধারায়? 19 ধারায়। অথবা আমি কার্য সম্পাদন না চেয়ে শুধু 19 ধারায় ক্ষতিপূরণও চাইতে পারি। এখন ধরেন আমারে, আমি একটা জমি বিক্রি করতে চাইছিলাম, তানভীর কিনতে চাইছিল। এখন তানভীর বলতেছে যে আমি আর জমি, আপনার জমি আর কেউ ক্রয় করব না। এখন আমার অপশন আছে যে আমি 12 ধারার মামলাও করতে পারি, অথবা তানভীর বিরুদ্ধে 19 ধারার মামলাও করতে পারি। 12 ধারার মামলা মানে হচ্ছে যে তানভীর বিরুদ্ধে আমি ওই জমি কিনাইতে চাই, আর 19 ধারার মামলা হচ্ছে যে তুমি কি নন না কেন আমার ক্ষতিপূরণ দাও। বুঝেন কিনা? অথবা দুইটা আমি একসাথেও চাইতে পারি। কিন্তু দেখা গেল যে আমি 12 ধারা চাই নাই, আমি তানভীরের বিরুদ্ধে প্রথমেই চাইছিলাম কি 19 ধারা। 19 ধারায় মামলা করে বললাম যে না, তানভীর আমার জমি কিনা লাগবে না, আমার যাতে কি দেয়, ক্ষতিপূরণ দেয়। তা আমার ক্ষতিপূরণ আদালত তানভীরের অর্ডার দিল, দিয়ে দিল। এখন ক্ষতিপূরণ পাওয়ার পরে আমি আবার 12 ধারার মামলা করছি। তাহলে ক্ষতিপূরণ পাওয়ার পরে যদি আমি 12 ধারা মামলা করি, এটা যেরকম কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হচ্ছে, তার তার চেয়েও বড় যেটা, সেটা হলো 24-এর গ। 24-এর গ, ওই যে যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে, বা যে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ ইতিমধ্যে কি পেয়েছে। বুঝেন কিনা? অর্থাৎ আমি যদি অলরেডি ক্ষতিপূরণের মামলা করি, তাহলে আমি আর 12 ধারা মামলা করতে পারবো না। আর 12 ধারা মামলা করলেও আদালত আমার পক্ষে ডিক্রি দিবে না। কততে বলছে? এই 24 24-এর গ। 24-এর গ, বুঝেন কিনা? এ মাসুদ, 24-এর গ একটু বলেন দিদি, কি বুঝছেন? বলছে যে আমি একটা পত্রিকার আগে নিয়েছি, আমি সম্পত্তি তার সাথে চুক্তি নিয়ে গাড়ি আছে, আমি পরে ক্ষতিপূরণের মতো তোমার করে ক্ষতিপূরণ বুঝে নিছি। এরপরে যদি আবার কইছে আমার 12 ধারা সার্টিফিকেট হচ্ছে, সেক্ষেত্রে আদালত প্রতিকারটা আমি পেয়ে গেছি, ক্ষতিপূরণ দিলাম। আপনার সাথে টাকা বেশি চাই, টাকা মামলা করার টাকা আচ্ছা, বিষয়টা খুবই ইজি, যে কোনো উদাহরণ স্যার দিয়ে এখানে বোঝানো যায়। দুইটা মামলা তো একসাথে, ক্ষতিপূরণও চাওয়া যাবে, সুনির্দিষ্ট প্রতিকারও তো স্যার চাওয়া যাবে। হ্যাঁ, সে চাইলে প্রথমে যদি চায়, তাহলে প্রথমেই তার একসাথে দুইটা চাইতে হবে। যে কোনো একটা চাইলে পরে আর একটা চাওয়া যাবে না। জি স্যার। বুঝলেন কিনা সুভাষ সাহেব? 12-র জি স্যার, সাথে বুঝতে আমার পারছি। 19 একসাথে চাইতে হবে। যদি আমি 12 চাইছি, পরে আর 19 চাওয়া যাবে না। যদি আমি 19-এ ক্ষতিপূরণ চাইছি, পরে আর 12 চাওয়া যাবে না। দেখেন, আমি 12 চাইছি, পরে আর 19 চাওয়া যাবে না, এটা বলছে 29 ধারায়। আর আমি 19-এ ক্ষতিপূরণ চাইছি, পরে আর 12 চাওয়া যাবে না, এটা বলছে 24-এর গ। 24-এর 12তে চাওয়ার পর 29-এ চাওয়া যাবে। আমি কার্য সম্পাদন চাইছি, আমার মামলা কার্য সম্পাদন দেখ বা না দেখ খারিজ হয়ে গেছে, পরে যায় আমি আর ক্ষতিপূরণ আলাদা করে চাইতে পারবো না, এটা পারিত করা হয়েছে 29 ধারায়। আর আমি 12 ধারায় কার্য সম্পাদনের ডিগ্রি চাই নাই, আমি শুধু ক্ষতিপূরণ চাইছিলাম 19 ধারায়। তো 19 ধারায় চাওয়ার পরে আমার ক্ষতিপূরণ আদালত দিয়ে দিছে, বা দেখ বা না দেখ, বা ক্ষতিপূরণ দিয়ে দিছে ধরেন। তো তারপরে আমি আর 12 ধারা চাইতে পারবো না। এটা কত? 24-এর গ। 24-এর গ। বুঝলেন কিনা? এক কথা কেমনে? বদরুজ্জামান আসার পরে আনোয়ারুল হক সাহেব আসতে পারবে না, এটা বলছে 29। আর আনোয়ারুল হক সাহেব আসলে বদরুজ্জামান আসতে পারবে না, এটা বলছে 24-এর গ। তো দুইটা এক কথা কেমনে হয়? সংশোধনের মামলা করলে সেই সেই আবেদনের মামলার সাথে ক্ষতিপূরণ হলে চালেন না, তাহলে পরবর্তীতে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। এই কথাটা আপনি একভাবে দুইটা ফেলাইতেন যদি 24-এর গ আলাদা করে না থাকতো। ধরেন 24-এর গও নাই, 29 ধারাও নাই, কোনো জায়গায় উল্লেখ নাই, তখন এই জিনিসটা আমি নিয়ে যেতাম রেস জুডিকাটায়। বুঝেন কিনা? যে একই বিষয় নিয়ে একবার একটা মামলা হয়েছে আর একটা মামলা হবে না,
কি রেস জুডিকাটা, কিন্তু রেস জুডিকাটার চেয়েও কাছের জিনিস আমার এই আইনের মধ্যেই আছে, যে আমি 12 ধারায় কার্য সম্পাদন চাইলাম, এরপরে আমি 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে পারবো না, এই কথাটাই বলছে 29 ধারা। আমি আপনাদের বিভিন্ন সময় পড়াইছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে রেস জুডিকাটা আছে কত ধারায়, 29 ধারায়, বুঝেন। কিন্তু আমি 12 ধারায় কোনো প্রতিকার চাই নাই, আমি প্রথম মামলাটাই করছি ক্ষতিপূরণের মামলা। পরবর্তীতে আমি 12 ধারার আর মামলা করলে আদালত আমার পক্ষে কোনো প্রতিকার দিবে না। এখন আপনি এই কথাটা বদরুজ্জামান সাহেব বলতেছে এই তো 29-এই পড়ে, 29-এ তো ওই কথা বলে নাই, 29-এ বলছে 12 করলেও 19 চাওয়া যাবে না, এটা বলছে 29-এ। আর 24-এর গতে বলছে যে 19 করলে 12 চাওয়া যাবে না। আর দুই জায়গার কোন জায়গায় যদি না থাকতো, যে 29-এও নাই 24-এর গতেও নাই, তাইলে আমি চলে যেতাম কোথায়, তাইলে আমার দেওয়ানি কার্যবিধি রেস জুডিকাটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আছে। গভীরের কথা ভাই, দেখেন গভীর হয়েছে রাত, পরেরটা দেখেন। আচ্ছা, যে চুক্তির আগেই অবগত ছিল যে, আন্ডারলাইন করেন উহার বিষয়বস্তু, আন্ডারলাইন করবেন যদিও কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়, এটা আন্ডারলাইন করেন, যদিও কোনো, আর অবগত ছিল যে, চুক্তির আগে অবগত ছিল যে যদিও কোনো মূল্যবান ভিত্তিক প্রতিদান নহে, গোল দিবেন বিলি বন্দোবস্ত করা হয়েছিল, তখন তা কার্যকর ছিল, তখন তা কার্যকর, উদ্ধৃত উদাহরণ দিয়ে সেরে গেছে। এখন এটার উদাহরণ হচ্ছে যে এরকম, আমরা একটা প্রশ্ন পড়বো, এরপর একটা 16 বিজিএস পরীক্ষায় একটা প্রবলেমেটিক প্রশ্ন এসেছে এটার উপরে, একটু বুঝেন। যে চুক্তির আগেই বলবৎ ছিল, মানে জানতো, যে চুক্তির আগেই অবগত ছিল যে এর আগেই এই জিনিসটা বিলি বন্দোবস্ত করা হয়েছিল কোন প্রকার মূল্যবান জামানত ছাড়া, মূল্যবান জামানত। উদাহরণ শুনেন, অনুপ তার 1 খণ্ড জমি দান করছে বদরুজ্জামান সাহেবরে, কিছুদিন পরে যাইয়া সেই একই জমি, আচ্ছা দান করতে কি টাকা লাগে, দান করে মানে কি বিনামূল্যে দেওয়া দাও, কিছুদিন যায় অনুপ একই জমি বিক্রি করছে রুবেলের কাছে, বুঝেন। প্রথমে করছিল কি দান, পরবর্তীতে অনুপ একই জমি বিক্রি করছে কার কাছে, রুবেলের কাছে। যখন সে রুবেলের কাছে বিক্রি করছে, তখন অনুপ জানতো না যে এই জমি আগে আমি কি করছি, দান করছি, এই ব্যাপারে অনুপ অবগত ছিল না। এবং অনুপ এটাও অবগত ছিল যে এই বিলি বন্দোবস্তটা করা হয়েছিল কি মূল্যবান, মূল্য ছাড়া না মূল্য নিয়ে, মূল্য কি, বুঝেন কিনা। তাই এখন রুবেল যখন জানতে পারলো যে অনুপ তো এই জমি বদরুজ্জামান সাহেবরে বিক্রি একবার দান করছে, দান একবার করছে, রুবেল বলল যে ভাই আমি আপনার জমি ক্রয় করবো না, তখন অনুপ মামলা করে দিছে রুবেলের বিরুদ্ধে যে কেন কিনবা না, স্থাবর সম্পত্তি ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নয়, সব দণ্ড দণ্ডনি নিয়ে আসছে। তখন রুবেল বলতেছে যে ওরানার, এটা আপনি 24-এর ঘ দেখেন, যে জায়গা অনুপ সাহেব আগে থেকেই জানতো, যখন আমার কাছে বিক্রি করে তখন থেকেই উনি এই জানতো যে এই জমিটা উনি কি করছিল, পূর্বেই বিলি বন্দোবস্ত করেছিল, এবং সেটা কি ছাড়া, মূল্যের। সো এই ক্ষেত্রে অনুপের পক্ষে ডিক্রি দেওয়া যাবে না, তার মানে রুবেলকে বাধ্য করা যাবে না, বুঝেন কিনা। এই যে দেখেন, যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু যদিও এই যে কি মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে, বিলি বন্দোবস্ত করা হয়েছিল, তখন তা কার্যকরী ছিল, মানে দানটা ওই মুহূর্তে কি ছিল, কার্যকর কাজ, বুঝেন কিনা। আচ্ছা, আমরা একটা আপনাদের প্রশ্নের এই জায়গা চলে আসেন, দেখেন আমি একটু বলি। উম, আমি বলি সেটা হচ্ছে 4 নাম্বার পেজের প্রথমে 6 নাম্বার প্রশ্নটা, চ, জি মাসুদ। আচ্ছা, আপনারা একটু লাইনে আবার যোগদান করেন। আর ওই যে কোম্পানি তো স্ন্যাক কোম্পানি ওই যে আচ্ছা দেখেন, দেখেন কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণ এবং ভ্রাতাগণের সন্তানদেরকে একটি নির্দিষ্ট সম্পত্তি পত্তন দেন। এখন আবার একজন জিজ্ঞাসা তার পত্তন কি, ঠিক আছে,
আচ্ছা, পন্তনে আপনি দানই ধরেন, পত্তন দেন বা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে দিচ্ছে, ধরেন দান ধরেন। তাহলে কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়, স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে কি দিছে, মানে কোন প্রকার বিনিময় ছাড়া এই জিনিসগুলো কারে দিছে, তার ভ্রাতারে মানে ভাইদের দিছে, আর ভাইয়ের কি সন্তানদের। পরবর্তীতে একই সম্পত্তি একজন বলবেন আগন্তুকের নিকট বিক্রি করার জন্য কি হয়, আবার ঠিক হবেন আগন্তুককে। আগন্তুক মানে আসছে ধরেন অন্য যে কোনো ব্যক্তি, স্ট্রেঞ্জার। আচ্ছা, কে এই চুক্তির কার্য সম্পাদন কার্যকর করতে পারেন কি। এখন পরীক্ষায় যখন প্রশ্ন আসে, কোনটা এই প্রশ্নগুলো ভাঙাই দেয় না। এই জায়গা প্রশ্নটা এইভাবে বলা উচিত ছিল যে আগন্তুকের কাছের জন্য বিক্রি চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে একটা লাইন দেওয়া উচিত ছিল আগন্তুক ওই জমিটা ক্রয় করতে কি করে, অস্বীকার করতে। তখন মামলা করতে কে, কার বিরুদ্ধে, আগন্তুকের বিরুদ্ধে। তাহলে তারপরের লাইন হওয়া উচিত ছিল কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারেন। বুঝেন কিনা। আচ্ছা, এই জায়গায় তো অ্যাকচুয়ালি কি ক্রয় করতে চাইছিল আগন্তুক, বিক্রি করতে চাইছে কে। তাহলে এই ক্রয় করতে পরবর্তীতে অস্বীকার করবে কে, আগন্তুক। তাহলে মামলা করবে কে, কে কার বিরুদ্ধে, কয় ধারার মামলা, 12 ধারা মামলা। আবার কয়েন না 24 ধারা মামলা, মামলা কিন্তু 12 ধারাই হয়। মূল মামলা হবে 12 ধারায়, আর বাকি যা আছে 12-র সাথে সব সেকশন নিয়ে নাড়াচাড়া করবেন, কিন্তু মূল মামলা কিন্তু 12 ধারা। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখে আলোচনা করে। সো আমরা অ্যাকচুয়ালি ঘটনার বর্ণনা তো আমরা লেখা শিখছি নাকি, ঘটনার বর্ণনা হচ্ছে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হচ্ছে ঘটনার বর্ণনা। সো ঘটনার বর্ণনা এই জায়গায় আলোচনা করুন, যদিও আমি লিখে ফেলছি, বাট অ্যাকচুয়ালি ঘটনার বর্ণনা আলোচনা করুন এটা কি থাকবে না। তাহলে আমার বিচার্য বিষয় হবে কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্য করতে পারেন কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, উদ্ধৃতাংশে কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভাইদের ও ভাইয়ের তাদের সন্তানদের মধ্যে নির্দিষ্ট সম্পত্তি বিলি ব্যবস্থা করে দেয় এবং পরবর্তীতে সে একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট ক্রয় করার জন্য কি হয়, চুক্তিবদ্ধ হয়। কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে না, কারণ এজন্য পূর্বের বিলি ব্যবস্থা বাতিল করে দিতে হয়। পূর্বের বিলি ব্যবস্থা মানে আগে যে দিছে এটা কি করা লাগবে, আগে কি করা লাগবে, বাতিল করতে হবে, তারপরে হলো সে নতুন করে বিক্রি করা। এবং এভাবে আহ এর অধীনে দাবিদার ব্যক্তিদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর ধারা যে কত দেখেন, আন্ডারলাইন কত ধারা, 24-এর ক। যে ব্যক্তি চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু যদিও তা কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে বিলি বন্দোবস্ত করা হয়েছিল তখন তা কার্যকরী ছিল। এবং দেখেন আন্ডারলাইন 25 ধারা অনুযায়ী, কত ধারা, 25 ধারা অনুযায়ী বিক্রয় বা এজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত করা হয়ে থাকলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে না। অর্থাৎ আমার 24-এর ঘতেও যে কথা বলছে 25 ধারায়ও কি সেই কথা। 25 ধারায় বলছে যে বিক্রয় বা এজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে যদি বন্দোবস্ত করা হয় সেটাও কার্যকর সম্পাদন করা যাবে না। তাই কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে না। তাহলে সিদ্ধান্ত দেখেন, সুতরাং কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে বা আদালত কে এর পক্ষে কার্য সম্পাদনের কি দিবে না, বিক্রি দিবে। তাহলে দেখেন 23 আর 24 অল্প করে লাইন, কিন্তু বুঝাইতে কিন্তু আমার 80 মিনিট লেগে গেছে। 23-এ হলো কার পক্ষে ডিগ্রি দিবে, কয় শ্রেণী, 8 শ্রেণী, বাট আমরা পড়লাম কত, 8। আর 24-এ বলছে প্রতিকারের পক্ষে ব্যক্তিগত বাধা বা কার পক্ষে ডিগ্রি দিবে না, এটা কত, 24, 24 দ্বারা। তাহলে এই জায়গা প্রথম বললো যে যে ক্ষতিপূরণ আদায় করতে পারে না, 2 নম্বরে বললো যে যে নিজের অংশের কাজ ঠিকঠাক ভাবে করে নাই, 3 নম্বরে বললো যে আগেই প্রতিকার বেছে নিতে, 4 নম্বরে বললো যে সম্পত্তি আগেই বিলি বন্দোবস্ত হয়ে গেছে এবং সে কোনো মূল্যবান প্রতিদান ছাড়া বিলি বন্দোবস্ত করা হয়েছিল এটা সে আগে থেকেই কি জানতো, এবং পরবর্তীতে যদি কোনো চুক্তি করে তাহলে সেটা তার পক্ষে দেওয়া কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া যাবে না। বুঝেন না কেন, এই হলো আমার 23 আর এই হলো কি আমার 24। 2500 আপাতত 25 থাক, দেখেন আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আসেন, আগামী দিন 27-28 পড়বো, এটার সাথে আহ বাকি যা আছে ওটাও পড়া হবে। মানে আপনার 12 থেকে 30 এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশ কয়েকটা প্রশ্ন আসে। আমি বলি যে 12, 21, 22 এক রিলেটেড, সরি 12, 21, 22, 23, 24, 27, 28 একই।
এরপরে আবার সে চুক্তির আংশিক কার্য সম্পাদন, ওই যে 14, 15, 16, 98 বিঘা 2 বিঘা আসে। যাই হোক, তো আজকে এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ যারা যারা বুঝবেন না এই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পড়া দিয়ে দিই। সিপিসির পড়া যে যেটা জি আছে স্যার। পড়া, এটা করতেন প্রশ্ন? স্যার স্যার আহ, দেওয়ানি স্যার। দেওয়ানি প্রশ্ন করছিলেন? জি আমরা স্যার, জি স্যার স্থানান্তর করছিলাম স্যার। আমরা জি স্যার। স্থানান্তর আচ্ছা, এটার পরে আরেকটা পড়বেন হচ্ছে ডিক্রিজারি পড়ে আসবেন। ডিক্রিজারি, ঠিক আছে স্যার। ডিক্রিজারি, তাহলে জি স্যার। দুইটা থাকলো, আচ্ছা। একটা স্থানান্তর প্রত্যাহার আর যোগ হবে সাথে ডিক্রিজারি। ডিক্রিজারি, ঠিক আছে স্যার। 5 নাম্বার আর কি?